So please, the technical team, please start the promo. So I guess Bhaiya, Nala, you can start and we can officially start the workshop. Thank you. Yeah. I guess we would like to show another video for HRLC and then proceed to the main session. So please, can you share the video? Thank you so much, everyone, for your patience for all this time. So I would like, before proceeding to the session, I would request you all to keep your cameras on and your mics muted. And for any sort of queries, please drop it in the comment section and we will get back to you at the later part of the question and answer session. So you may proceed, sir. Yeah. So Nala, thank you. I just want to know the video গুলো আমরা দেখলাম এগুলো তো তোমাদের নিজেদের বানানো, right? জি, In house. So কে Yes, sir. বানিয়েছে এখানে আছে? Those people? Yes, definitely. It's made by Dewan Ashik. Okay. Assalamu alaikum, sir. I am Yeah, Ashik. Okay. So both are by Ashik, right? the promo was made by me, basically from this event.
and previous one was made by Shams. Okay, so Shams and Ashik, good works done. আমরা কিন্তু এই স্কিলগুলো এখন খুব খুঁজি, এই যে ভিডিও মিডিয়ামে কাজ করতে পারা, অডিও ভিজুয়াল মিডিয়ামে অ্যাকচুয়ালি, এবং এটা অ্যাকচুয়ালি আমি ওর মাধ্যমে তোমাদের সবাইকে বলছি যে তোমাদের কিন্তু স্কিলগুলো আস্তে আস্তে তৈরি করতে হবে। দ্যাটস নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে তোমরা তো সবাই ব্যাচেলরে পড়ছো তাই না, বিবিএ, রাইট? সো আই ডোন্ট নো, ফাইনাল স্টুডেন্ট। আমি জানি না তোমরা কতটুকু বিইউপি তে পড়াশোনা করে প্রাউড, বাট অ্যাজ আ এইচআর প্রফেশনাল আমি রিক্রুটমেন্টে অনেকদিন কাজ করেছি, রবিতে প্রায় 2.5 বছরের মতো। বিইউপি ইজ অ্যাজ গুড অ্যাজ এনি আদার নাম্বার 1 অর্গানাইজেশন অ্যাজ লং অ্যাজ বিবিএ প্রোগ্রাম ইজ কনসার্ন। রিলেটিভলি তোমাদের ইউনিভার্সিটি কিন্তু অনেক অল্প দিনের, তুমি যদি কম্পেয়ার করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ইনস্টিটিউট বা বিজনেস ফ্যাকাল্টির সাথে, তাহলে অনেক কম দিন না ইন টার্মস অফ তোমাদের টোটাল অপারেশন আর কি বিইউপি। কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো মাল্টিন্যাশনালে তোমাদের উপস্থিতি, মানে তোমাদের বড় ভাই বোন যারা পাশ করেছে, তোমরাও তো আর হয়তো 1 বছর পরে, ইউ ক্যান কম্পিট অ্যাজ গুড অ্যাজ দেম। এটা আমি মনে করি একটা অনেক বড় গর্বের বিষয়, এবং এটা সম্ভব হয়েছে তোমাদের ম্যানেজমেন্ট, তোমাদের ফ্যাকাল্টিজ, এবং অফকোর্স তোমরা সবাই মিলে ইউ কুড ডু ইট, এন্ড আই হোপ এটা তোমরা আফোল্ড করবা ইন ফিউচার। যে কোনো ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, যে কোথাও আমরা সবসময় বিইউপির একটা স্ট্রং প্রেজেন্স পাই, এবং সবসময় মানে কম্পিট করা যাকে বলে আর কি, সেটা কিন্তু তোমরা মানে ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। সো আই থিঙ্ক ইট বুস্টস ইউর কনফিডেন্স, রাইট? আমরা যাদের তোমাদের মধ্যে থেকে যাদেরকে আমরা ইন্টার্ন হিসেবে পাই, আমি এখন আমার একজনের কথা মনে হয়েছে, তার নাম মুইত নাম ছিল, তোমরা চিনতে পারো নাও চিনতে পারো, from the same department, right? Ex-president of our cadet club. Yes, so সে আমাদের ইন্টার্ন করেছে, এখন ওখানে আমাদের কাছে ইন্টার্ন শেষ করতে করতে ও কোনো একটা ভালো স্টার্টআপ, ইট ক্যান বি শপ আপ অর দারাজ, সো দারাজে জয়েন করে। সো আমি সেদিনও আমার টিমের একজনের সাথে কথা বলছিলাম, সো মানে ইন্টার্নদের কথা ভাবছিলাম যে ইন্টার্নরা কেমন হয় না হয়, সো ইভেন্চুয়ালি মুইদের কথাটা চলে আসছিল। সো এই কথাগুলো আমি এই জন্য বলতেছি যে আমি তোমাদেরকে ব্র্যাক করার জন্য বলছি না, এই জন্য না যে আমি বিইউপিতে পড়াই, এই জন্য নয়, ইউ রিয়েলি ডিজার্ভ, এবং তোমাদের কনফিডেন্স লেভেলটা ওরকম থাকা উচিত, এন্ড অলসো দ্যাট গিভস ইউ মোর রেসপন্সিবিলিটি ইন টার্মস অফ শোয়িং ইউর ক্যাপাবিলিটি, তাই না? তোমরা যে কোম্পানিতে যাবে, চাকরির জন্য যাও, ইন্টার্ন হিসেবে যাও, অ্যাটাচমেন্টে যাও, তোমরা ওই রেসপন্সিবিলিটিটা দেখাবে, এবং এটা কিন্তু সম্ভব, এটা যে কোনো মানুষ পারে। ওকে, সো কামিং ব্যাক, আমাকে যদি নালা তুমি যদি আমাকে একটু হেল্প করো ইন টার্মস অফ নেক্সট যে 30-40 মিনিটের প্রশ্নগুলো বা এরিয়াগুলো আমাকে যদি একটু হেল্প করা যায়, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। Definitely. Yes. So প্রথম এরিয়াটা কি ছিল আমাদের? Can you please share the slides, please? হ্যাঁ, ফুল স্ক্রিন করে দিই আমরা একটু, রাইট? Yes. Okay. So move on. Is it visible, sir? Yes, Yes, দেখা it যাচ্ছে। is. পরের স্লাইডে চলে যাই আমরা একটু, তারপরে yes, It's all money, money, money. Isn't that what you're chasing? You work overtime, but for how long? You've got one life, so make it worthwhile. Job opportunities, top universities, get it all. Be more. Go global. Globalize your goals. So Globalover is our associate sponsor of making this workshop worthwhile. So let's start. Okay. So journey of career in HR, if I understood correctly, এটা আমার কথাই বলা হচ্ছে, right? Or Yes, sir. We want Yes. to know about you and your experiences and your struggles. okay, so then তোমরা হয়তো খুব হতাশ হবে, কারণ আমার অনেক লম্বা HR এর ট্র্যাক রেকর্ড নাই, so I'm not an official HR person. I was not. এখন একটু একটু করে ক্লেম করতে শুরু করছি। আগে টাইম টেবিলটা ঠিক করে নেই, ইতিমধ্যে 9:20 বেজে গেছে, তো ধরে নিচ্ছি 9:40 পর্যন্ত আমরা প্রশ্ন উত্তরের আগে থাকবো, ঠিক আছে? So around 20 মিনিট 20 মিনিটস। কতগুলো প্রশ্ন আছে নাহলে? 6টা? Around 8. 8। আচ্ছা, আমরা কি 10টা ক্রস করতে পারবো নাকি পারবো না? এটা কি গুরুতর অন্যায় হয়ে যাবে, ঘোরতর অন্যায় হবে যদি 10টা ক্রস No, করে চলে it's যাই? absolutely right. If we need it, we can proceed. And আচ্ছা,
take the time. সো কারণ কি আমরা 8টা প্রশ্নের উত্তর যদি বা মানে সরি 8টা এরিয়া যদি একটু টাচ করতে যাই তাহলে কিন্তু অ্যাটলিস্ট 3 মিনিট করে ধরলেও 3 8 24 মিনিট বা 5 মিনিট করে ধরলে 5 8 40 মিনিট চলে যাবে, 30 থেকে 40 মিনিট চলে যাবে। তো সেটা দিলে কিন্তু আমরা প্রশ্ন উত্তরের সময় আসলে পাবো না। আরেকটা হতে পারে আমরা অ্যাজাইল মেথড বলি, যে আমরা একটু একটু করে আগাতে পারি এবং আমরা দেখতে পারি যে কেমন হয়, যে যদি লাগে দিব সময়, আর যদি বোরিং হয় তাহলে কিন্তু টাটা বাই বাই হয়ে যাবে, সেটাও হতে পারে। ওকে, সো লেটস স্টার্ট। একটু তোমরা একটু ফিডব্যাক দিও, হাসির মুখ অথবা বিরক্তির মুখ যে কোনো একটা হলো দেখাতে হবে কিন্তু। Yes, everyone, please turn your cameras on. ইয়েস, এবং ফিডব্যাক দিও, বলো ভালো খারাপ এটসেট্রা এটসেট্রা। আমি এখানে বক্তব্য দিতে আসি না, উইল লাইক ফ্রেন্ডস, আমরা যেমন আড্ডা দিই, উইল ডু দ্য সেম। সো আমি হচ্ছে পড়ালেখা আমার ইঞ্জিনিয়ারিং, বাট আমি এমবিএ করেছিলাম এআইইউবি থেকে। এটা শুনলে আবার তোমাদের জন্য রাগ না হয় আর কি। তখন আমার এটা ক্যাম্পাস খুব কাছে ছিল, ইভেন আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার অফিস ছিল গুলশান একে, এটা যেতে হতো অনেক দূর, অনেক কষ্ট হতো। তো যাই হোক, আমার এমবিএ করা আর ইঞ্জিনিয়ারিং করেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে। সো আমি একটেলেই কাজ করেছি, এখন এটা রবি নাম। সো আমার এই 16-17 বছরের ক্যারিয়ারে চাকরি জীবনে আমি আসলে কোথাও কাজ করিনি, আমি শুধু একটা কোম্পানি চিনি। এবং আমার ধারণা আমি চাকরি থেকে রিটায়ার করার পরও মাঝে মাঝে সকালবেলা উঠে রবির অফিসের সামনে চলে যাব। লোক বলবে ভাই আপনি তো আজকে এখানে ঢুকতে পারবেন না, এরকম হবে আমার মনে হয়, কারণ এত বছরের অভ্যাস। আর আমি 7 বছর টেকনোলজিতে কাজ করেছি। টেকনোলজি বলতে আমরা রেডিও নেটওয়ার্ক প্ল্যানিং আমি কাজ করতাম। আই ডোন্ট নো তোমরা রেডিও নেটওয়ার্ক প্ল্যানিং কতটুকু বুঝো, বাট তোমরা তো নিশ্চয়ই বাসাবাড়ির উপরে ছাদে টাওয়ার দেখছো, এন্টিনা দেখছো, রাইট? মোবাইল যেহেতু অপারেট করো, এগুলো তো চোখে পড়ছে তোমাদের। তো একটা সময় ছিল বাংলাদেশে, আমি 2005-6 সালের কথা বলছি, আমি জানি না তখন তোমাদের বয়স কেমন ছিল, বাট আই হোপ তোমরা তখন আশপাশের জিনিসপত্র দেখলে বুঝতা যে আমাদের পাশে পাশে একটা টাওয়ার হলো, এটা বোঝার মতো বয়স হয়েছিল আমার ধারণা। সো সেই সময় আমরা রেডিও নেটওয়ার্ক এক্সপান্ড করছিলাম, এই মোবাইল ফোন কোম্পানিগুলো, প্রাইমারিলি গ্রামীণ ফোন, একটেল এবং বাংলালিংক, হিউজলি এক্সপানশন চলছিল এবং আমরা প্রতিযোগিতা করছিলাম কে কার আগে কোন থানায় পৌঁছাতে পারে। তো এই রেসে প্রাথমিক অবস্থায় একটেল অনেক ভালো করছিল, কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে তারা গ্রামীণ ফোনের সাথে আর টিকতে পারে নাই ওই থ্রু আউট দ্য কান্ট্রির যে রেসটাতে। সেটা তারা রবি অনেক পরে আবার ফিরে আসছে 4G বিজনেসের মধ্যে, সেই কম্পিটিশন তারা করতে পারছে। তো ওই যে সময়টা চলছিল আমাদের, সেই সময় আমার চাকরির মেইন একটা কাজ ছিল যে গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে, আরো স্পেসিফিক্যালি বললে থানা পর্যায়ে গিয়ে গিয়ে জায়গা সিলেক্ট করা। সো আমার প্রাইমারি ওয়ার্কিং জোন ছিল 2 বছর সিলেট। আমি জানি না এখানে তোমরা সিলেটের কেউ আছো কিনা, বাট আমি সিলেট মন ভরে দেখছি ওই 2 বছরে, 2005 এবং 2006। এবং সিলেট যে এত সুন্দর, এত সুন্দর, এটা হয়তো এখন তোমরা কতগুলো জায়গার নাম শুনে তোমরা শুধু জানো, বুঝো, কিন্তু এটা আমি সেই সময় কোম্পানির টাকায় ঘুরে 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 ওই সুন্দর জায়গাগুলো, তাহিরপুর, বিশম্বরপুর, দুয়ারা বাজার, যত জায়গা আছে আমি সবখানে গিয়েছি। আমি সাঁতার জানতাম না, তারপরে হাওড়ে হাওড়ে ঘুরছি আল্লাহর নাম নিয়ে। তো এনিওয়ে, দিস ওয়ার মাই টেকনোলজি ফেজ। 7 বছর রেডিও নেটওয়ার্ক প্ল্যানিং এ কাজ করার পর আমার কাছে হঠাৎ করে মনে হয়েছে, হঠাৎ না আস্তে আস্তে মনে হয়েছে যে ইঞ্জিনিয়ারিং আসলে আমার ফিল্ড না। এই গল্পগুলো খুব ইম্পর্টেন্ট, যদি আমাদের সময়ে কষ্ট করতে হচ্ছে। একটা মানুষকে জানাটা খুব ইম্পর্টেন্ট, নট টু নো জাভেদ, টু নো ইয়োরসেলফ। তুমি যখন নিজের সম্পর্কে জানো তখন তোমার জন্য ডিসিশন মেক করা অনেক সহজ হয়, যেটা আমার অনেক সময় লাগছে করতে। সো আমি প্রায় টেকনোলজি লিভ করতে চাইতাম, কিন্তু আমার যারা বস ছিলেন, সুপিরিয়র ছিলেন, তারা সব সময় বলতেন না না তুমি ইঞ্জিনিয়ার, তুমি এটা যাবে না, এটা তোমার জীবনের ধ্বংস হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো অনেকবার সিদ্ধান্ত নিয়েও কিন্তু এক্সিকিউট করতে পারিনি। যাই হোক, 7 বছর যখন শেষ হলো 2012 সালের কথা, তখন সামহাও আমার অর্গানাইজেশন একটা নিড তৈরি হয় একটেলে। সরি, নাহলে আমি অনেক বেশি কথা বললে ইউ ক্যান স্টপ মি, তুমি বলতে পারো যে ভাই আমরা পরেরটাতে চলে যাই, বিকজ আমার অনেক কথা বলা অভ্যাস। তো আমার একটা ফাইন্যান্সে একজন, দে ওয়ার লুকিং ফর সামবডি ইন ফাইন্যান্স যার ইঞ্জিনিয়ারিং নলেজ আছে এবং ফাইন্যান্স নিয়ে কাজ করতে আগ্রহ বোধ করে। সো সামহাউ আই ওয়াজ দ্য বেস্ট পারসন দেন, কারণ আমার ওরকম একটা স্বপ্ন ছিল। আমি ফাইন্যান্সে চলে যাই এবং আমার সামনে আরেকটা দিক উন্মোচন হয়ে যায়, যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট প্ল্যানিং। তোমরা হয়তো জানো টেলকো কোম্পানিগুলো কিন্তু হেভি ইনভেস্টমেন্ট করতে হয় তাদেরকে, প্রতি বছর $100-150 মিলিয়ন। $100 মিলিয়ন মানে 8,000 কোটি টাকা প্রায়, আমার যদি ভুল না হয়।
হাজার হাজার কোটি টাকা। এই টাকাগুলো ইনভেস্ট যে করে তারা বা ডলার, সেটার জন্য কিন্তু তাদের অনেক জানতে হয় যে কোথায় ইনভেস্টমেন্ট করলে ভালো, কোথায় কম। তো একটা সময় ছিল খুবই আনস্ট্রাকচার, তখন অনেক কিছু অনেক প্ল্যান করে করা হতো না। সো আমরা একটা টিম ফর্ম করলাম যারা ইনভেস্টমেন্ট প্ল্যানিংটাকে আমরা স্টেবিলাইজ করব। তখন আমি জিএম ছিলাম, এবং আমি ওই টিমে যাওয়ার পর আমি 2 বছর জিএম হিসেবে কাজ করার পর আমার বস বদলি হয়ে যায় অন্য ডিভিশনে, তখন আমি ওখানে ভিপি হই। এটা বলার কারণ হচ্ছে আমি কিন্তু ফাইন্যান্সে গিয়ে ভিপি হয়েছি, আমি কিন্তু টেকনোলজিতে ভিপি হই নাই। তো আমাদের অর্গানাইজেশনে ভিপি রিলেটিভলি একটা বড় পদই বলা হয়। এটা আমি এই জন্য বললাম যে সামটাইমস তুমি যদি তোমার নিজের জোন চেঞ্জ করো, নিজের কমফোর্ট চেঞ্জ করো, তাহলে হয়তো তুমি ইউ উইল ডু বেটার, কিন্তু আমরা অনেক সময় এটা বুঝতে পারি না। ওকে, দেন আমি ফাইন্যান্সে 4 বছর টোটাল ছিলাম, এবং ফাইন্যান্সে থাকতে থাকতে আমার কাছে মনে হয়েছে ফাইন্যান্সও আমার কাজ না, আমি অন্য কিছু করতে চাই। কেন আমার মধ্যে এই জিনিসগুলো মনে হয়েছে পরের অংশটুকু, সেটা আসলে আজকের স্কোপের সাথে যায় না, এই জন্য আমি ওই জায়গাটুকু আমি স্কিপ করে চলে যাচ্ছি। কিন্তু তোমাদের যদি কারো জানার ইচ্ছা হয় যে কেন ভাই আপনার আবার মনে হলো যে আপনি ওইটা করবেন না, আজকে বোধহয় সম্ভব হবে না, কিন্তু পরে আমরা কোনো সেশনে সেটা আলাপ করতে পারি। এছাড়াও ইউটিউবে আমার এই ধরনের কিছু ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা খুঁজে দেখতে পারো, আমার নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবে। বিকজ অফ সাম আদার এনগেজমেন্ট আমার লাইফের, যেগুলা থেকে আমি খুব আনন্দ পেতাম, এখনো পাই, তো ওইগুলা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমার পিপল সাইডে চলে যেতে হবে। সো ইট ওয়াজ এ ভেরি টাফ ডিসিশন দেন, এবং আমার এখনো মনে আছে আমি যখন এই সিদ্ধান্তটা নিই, আমি ইন্টারভিউ ফেস করি, তখন আমার নতুন সিইও মাহতাব ভাই, যার আন্ডারে আমি ফাইন্যান্স এসে কাজ করেছি, তখন উনি সিএফও ছিলেন, পরে সিইও হয়ে গেছেন আমাদের। উনি উনি এই সিদ্ধান্তটা জানার পর উনি আমাকে বকাবকিও করছেন, উনি আমাকে বলছেন তুমি এটা ঠিক করছো না, বাট আই ওয়াজ অ্যাডামেন্ট। আমি ওনাকে দুঃখ দিয়ে হলেও আমি এইচআরে গেছি, এবং তখন থেকে আমি এইচআরে আছি। সো আমার এইচআর এর টেনিউর হচ্ছে 2016, 17, 16 শেষ, 16 ধরতে পারো, 17, 18, 19, 20, এই হলো 4 থেকে 4.5 বছর আমি এইচআরে কাজ করি। আমি এইচআর এর 2টা ডিপার্টমেন্টে কাজ করেছি, একটা হচ্ছে রিক্রুটমেন্ট ফাংশন, রিক্রুটমেন্ট এন্ড এমপ্লয়ার্স ব্র্যান্ডিং, আমরা এটা একসাথে করি। রিক্রুটমেন্ট মানে তোমরা বুঝোই হায়ার করা, আর এমপ্লয়ার্স ব্র্যান্ডিং মানে রবির নামটাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া। আমি কিন্তু এইটা দেখেই আমি কিন্তু ওই ডিপার্টমেন্টে মুভ করছি, বিকজ আমার ইউথদের সাথে কানেক্ট করতে খুব ভালো লাগে, এবং আমি প্রচুর পরিমাণ ইউনিভার্সিটি ভিজিট করতাম তখন, তো আমার এটা খুব পছন্দ ছিল। তো এই কাজটা করেছি প্রায় 2-2.5 বছর, তারপর আমাকে বললো যে তুমি ট্যালেন্ট পার্টটায় চলে আসো। সো এখন আমার কাজ হচ্ছে এইচআর টেকনোলজি অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ রবির ভিতরে যে ট্যালেন্টদেরকে হায়ার করা, তোমরা যেন গ্রাজুয়েট ট্রেনিং হায়ার করি আমরা, ওই পোর্শনটা আমি দেখি। এছাড়া রবির ভিতরে যে কোনো নলেজ ডেভেলপমেন্টের কাজ আমি এবং আমার টিম করি। আর একটা মজার কাজ আমাদেরকে দিছে, সেটা হচ্ছে এইচআরেও কিন্তু অনেক টেকনোলজি ইনক্লুড করতে হয়, এটা হয়তো তোমরা এখন বুঝো, তাই না? টেকনোলজি সবকিছু মোবাইল দিয়ে হবে, একটা দুইটা স্ক্রিনে টাচ করলে হবে, ছুটি নেওয়াটাও এরকম হতে পারে, তাই না? তোমার বসের সাথে তোমার কমিউনিকেশন, একটা চ্যাটবট থাকতে পারে, এরকম অনেক মজার মজার জিনিস। সো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তো আমার বস মনে করলো এই কাজটা আমি পারবো, সো আমাদেরকে একসাথে মিলে আমরা একটা 4 জনের টিম, আমরা একসাথে কাজ করছি। হিউজ স্ট্রাগল, প্রতিদিন নতুন নতুন জিনিস ডেলিভার করার জন্য কষ্ট করতে হয়, বাট আই থিঙ্ক অ্যাজ লং অ্যাজ জব ইজ কনসার্ন, চাকরির কথাটা যদি আমি ধরে নিই, প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া চাকরি করে কি আপনি হ্যাপি না, সেটা অন্য উত্তর, সেটা আমি এই মুহূর্তে দিচ্ছি না। কিন্তু যদি বলো ভাইয়া চাকরির মধ্যে আপনি কোন কাজটা করে হ্যাপি, আই থিঙ্ক আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন এই মুহূর্তে। আমি এইচআরে কাজ করে অনেক মজা পাই। সো স্ট্রাগল আছে, কোনো কাজেরই স্ট্রাগল নাই এরকম কোনো কাজ নাই, কিন্তু আজকে হয়তো অত ডিটেল, যেহেতু সময়ের অভাব আছে, অত ডিটেল যাচ্ছি না। নালা, আমি কি পরের পার্টে আমরা যেতে পারি, অর ডু ইউ থিংক আমি কিছু স্কিপ করছি? No, it's fine. You can move on to the next slide, please. ওকে, হাউ টু অ্যাপ্রোচ এইচআর প্রবলেম। ওকে, আমার জন্য খুব ভালো কোয়েশ্চেন, কারণ এই ব্যাপারে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলি, বিকজ আমি আসলে এইচআর প্রফেশনাল না, রাইট? এই জন্য আমার জন্য এইচআর জিনিস দেখা এবং বোঝা খুব সহজ। আমি বিষয়গুলোকে এভাবে দেখি, এইচআর মানে হচ্ছে পিপল, রাইট? এবং একটা প্রতিষ্ঠান, এন্ড প্রবাবলি আমার মতো করে তোমরা আর কোনোদিন কারো কাছে শুনতে পারবে না, সো আমার উত্তরগুলো একটু ডিফারেন্ট হবে। একটা প্রতিষ্ঠান আসলে কি, আমি যদি রবির কথা বলি, রবি আসলে কি? সবার কাছে মনে হয় একটা বিল্ডিং, একটা ব্র্যান্ড, একটা লোগো, এরকম অনেক কিছু মনে হয়, কিন্তু আমি কিন্তু এগুলো কিছু মনে করি না, কারণ অল দিস থিংস ক্যান বি রিপ্লেসড, তাই না? এই সমস্ত কিছু কিন্তু নতুন করে করা সম্ভব। এবার রবির এখনকার যে বিল্ডিংটা আছে, এটার থেকেও ভালো বিল্ডিং বানানো সম্ভব, যদি চায়, ম্যানেজমেন্ট যদি চায়, এটা সম্ভব। কিন্তু একটা জিনিস করা সম্ভব না, সেটা হচ্ছে রবির যে পিপল গুলো আছে, সেই পিপল গুলোকে রিপ্লেস করা কিন্তু সম্ভব না, তাই না? ওই মানুষগুলোকে বদলে ফেলা সম্ভব না। সো রবিতে আমরা প্রায় 1350 লোক কাজ করি, ইনক্লুডিং আওয়ার সিইও। তো এই 1350 জন লোক মিলে যা করবে সেটাই কিন্তু রবি হবে। আমি কি বুঝাতে পারছি? আমরা যদি 1350 লোক ইররেসপন্সিবল আচরণ করি, বা মেজরিটি লোক যদি ইররেসপন্সিবল আচরণ করি, হোয়াট এভার আওয়ার ম্যানেজমেন্ট ডিসাইডস, এটা কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসবে না, তাই না? কিন্তু আমরা যদি একটা ছোটখাটো ভাঙাচোরা স্ট্র্যাটেজিও
আমরা যদি সবাই মিলে, তোমরা ব্রেভহার্ট সিনেমা দেখছো রাইট, বা তোমরা বাহুবলী দেখছো, বাহুবলী বলে তোমরা বেশি এক্সাইটেড হবে হয়তো বা। সো আমরা যদি নীতি এবং আদর্শের সাথে থাকি এবং আমরা যদি একটা ভাঙাচুরা স্ট্র্যাটেজি সবাই মিলে একসাথে এক্সিকিউট করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবায়ন করে ফেলা সম্ভব। সো আমার কাছে মনে হয় পিপল ম্যাটার্স, যে জন্য আমি এইচআরে আছি, বা আমার অন্যান্য অনেক কাজও কিন্তু পিপল রিলেটেড, তোমরা হয়তো পরে যদি আগ্রহ থাকে জানতে পারবে। সো আমি জিনিসটাকে সবসময় দেখি যে পিপলের ভালো কোনটাতে হবে, রাইট? এবং যখন কিন্তু তুমি একটা অর্গানাইজেশনের মধ্যে থাকো, একটা অর্গানাইজেশন মানে কিন্তু অনেক রুলস, অনেক রেগুলেশনস, অনেক প্রসেস, অনেক গভর্নেন্স, অনেক কিছুর মধ্যে আমাদেরকে অপারেট করতে হয়। এবং আনফরচুনেটলি আমাদেরকে 200 বছর ইংরেজরা শাসন করে আমাদেরকে এগুলা শিখাই গেছে যে এগুলা করতে পারাটাই হচ্ছে বিরাট একটা মাতবুরির ব্যাপার। অর্থাৎ তুমি একজনের একটা অ্যাপ্রুভাল নোট আটকাই দিছো, তার মানে তুমি একটা হিউজ কাজ করছো। আমার এই দীর্ঘ বা সামান্য 16 বছরের জীবনে আমি এটা দেখছি, যে প্রকিউরমেন্টে কাজ করে সে প্রকিউরমেন্ট আটকায় দিতে পারলেই মনে করে যে আমি একটা বিশাল কাজ করলাম। যে রিক্রুটার, সে 3 জনের রিক্রুটমেন্ট আটকায় দিয়ে মনে করে যে আমি বিশাল একটা কিছু কাজ করলাম। কিন্তু জিনিসটা একটু উল্টা হওয়া উচিত ছিল, তাই না? আমি যদি তোমাকে 1 গ্লাস পানি এগিয়ে দিতে পারি, তাহলে আমি এই কাজটা যত শৈল্পিক ভাবে, যত সুন্দরভাবে তোমাকে এগিয়ে দিতে পারো, ওইটাই আমার সাকসেস, তাই না? আমি পানি বন্ধ করে দিয়ে তোমাকে স্মরণ করে দিতে পারি না যে আমি কিন্তু পানি দেই, আমার কথা খেয়াল রাখো। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে এটা হয়ে গেছে। আমি কোনো স্পেসিফিক কোম্পানি মেনশন করছি না, আমাদের এখানে দেখবা যে যে কাজের জন্য এক্সপার্ট সে সেই কাজটা সবচেয়ে কম করতে চায়, সে সেই কাজটা সবচেয়ে বেশি ফাঁকি দিতে চায়। যেমন তোমরা বললে মন খারাপ করবা, তোমরা স্টুডেন্ট, তোমাদের কাজ পড়ালেখা করা, কিন্তু তোমরা এই কাজটা করতে চাও না, তোমরা অন্য সব কাজ করবা কিন্তু এটা করবা না। মন খারাপ করো না, এটা সত্যি কথা, আমিও তাই করছি। তো আমার কাছে মনে হয় যে আমি যে কাজটা করি, আমার উচিত আমার পিপল, রবির কথা যদি আমি বলি, আমার কোন কাজটাতে সবচেয়ে বেশি উপকার পাবে সেই কাজটা করা। সো আমি এরকম ভাবে কাজ করতে অভ্যস্ত এবং এরকম ভাবে কাজ করে আমি অনেক উপকৃত হয়েছি। আমি এটা কার কাছে শিখলাম? আমি যখন ফাইন্যান্সে কাজ করতাম তখন আমার একজন সিএফও ছিলেন, আমি তাকে রিপোর্ট করতাম। হি ওয়াজ অ্যান মালয়েশিয়ান চাইনিজ ভদ্রলোক, একটা ফাদারলি ফিগার। উনি একজন সিএফও, কিন্তু তোমরা খুব অবাক হবে, উনি ওনার টাউন হল মিটিং এ কখনো কোনো নাম্বার নিয়ে কথা বলতেন না। উনি এখন আমাদের ডায়ালগের সিএফও, আমাদের ডায়ালগ বলতে শ্রীলঙ্কায় আমাদের যে অপারেশন আছে। ওনার কাছে আমি অনেক দিন $1 মিলিয়ন বিজনেস কেস নিয়ে গেছি। উনি, তোমরা জানো বিজনেস কেস অ্যাপ্রুভ হলে আমরা এনপিভি, আইআরআর, পেব্যাক এগুলো ক্যালকুলেট করি, তাই না? এবং ওগুলো দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করি যে দিস ইজ এ ভেরি গুড ইনভেস্টমেন্ট, এনপিভি এত %, আইআরআর এত। উনি কোনোদিন এগুলো জিজ্ঞেস করতো না। ওনার কাছে গেলে উনি জানলা দিয়ে তাকাতো, হয়তো উনি 19 তলায় বসতেন নাফি টাওয়ারের আমাদের বিল্ডিং এর নিচ দিয়ে, দেখা যাচ্ছে কিছু লোক হেঁটে বেড়াচ্ছে রাস্তায়। তো উনি হয়তো দেখে বলতো, জাভেদ এই যে তুমি যে বিজনেস কেসটা নিয়ে আসছো, ওই লোকগুলার কি উপকার হবে? ওই লোকগুলো কিন্তু আমরা কেউ চিনি না, রাস্তার লোক। বাট রবির নেটওয়ার্ক কার জন্য? নিশ্চয়ই কোনো পরিচিত লোকের জন্য তো না, এটা তো সবার জন্য, রাইট? তো যে ওই লোকগুলোর কি উপকার হবে? তো আমি হয়তো একটু চিন্তা করে বললাম হ্যাঁ হবে। সে কাগজে সাইন করে দিত। আরেকদিন হয়তো আরেকটা বিজনেস কেস নিয়ে গেছি, আমি হয়তো বলছি এটাতে এত হবে এত, সে বলছে দাঁড়াও, তোমার নিজের টাকা হলে কি তুমি খরচ করতা? আমি চিন্তা করছি, খরচ করতাম, হ্যাঁ করতাম, কাগজে এনে সাইন করে দিছে। তো আমার কাছে ওনার ওই আমি সারা জীবনে ভুলবো না। তোমাকে যে জিনিসটা করতে বলা হয়েছে, এই কাজটা তুমি নিজে হলে কি করতা? তুমি আজকে যার অ্যাপ্রুভালটা আটকে দিয়েছো, তুমি যদি ওই কাজে থাকতা, ওই জায়গায় থাকতা, তুমি কি এই কাজটা করতে পারতা? তুমি কি এটা মেনে নিতে পারতা? তুমি কিন্তু এটা পারতা না। আজকেও এরকম হয়েছে, আমার যে কোনো একজন কলিগ বলেছে যে আমরা এরকম একটা কাজ করব, আমি তাকে চ্যালেঞ্জ করছি, আমি বলছি যে আপনি যে এই কাজটা করতে চান, আপনাকে এই সিদ্ধান্ত নেওয়ার অথরিটি কে দিছে? বলছে আমার পদ পজিশন। আমি বলছি নো, আপনার পদ পজিশন আপনাকে কাজ করার অথরিটি, আপনার পদ পজিশন আমাকে জিজ্ঞেস করতে বলছে যে জাভেদ ভাই বা জাভেদ, আপনার জন্য উপকার কোনটা, আপনার জন্য কোন কাজটা করলে আমি সঠিক কাজটা করব। আপনি তো সেটা আমাকে জিজ্ঞেস করছেন না, আপনি না করে আমার রিসোর্স বন্ধ করে দিচ্ছেন, এটা তো কোনো সঠিক কাজ হচ্ছে না। ওকে, আমি জানি না আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি কিনা। আমাদের লাইফ কিন্তু খুবই সহজ যদি তুমি সহজভাবে দেখো। তুমি তোমার পরিবারের দিকে তাকাও, তোমার পরিবারে যে কয়েকটা মানুষ আছে, অফকোর্স আছে, তোমরা তো কোনো পরিবারের জন্যই থাকো, তুমি তোমার পরিবারের প্রত্যেকটা লোকের জন্য যা কিছু ফিল করো, যা কিছু দিতে চাও, তুমি কি তোমার পাশের বাসার লোকটার জন্য সেটা করতে চাও? ইয়েস, নো? বেশিরভাগ ক্ষেত্রে চাই না, আমরা এটা করতে চাই না, তাই না? আমি কি বুঝাইতে পারতেছি নাকি বেশি দার্শনিক হয়ে যাচ্ছে? তুমি তোমার পরিবারে তোমার ছোট ভাইয়ের জন্য যেটা চাও, তুমি কি রাস্তার একটা লোকের জন্য সেটা চাও? অনেক ক্ষেত্রে তুমি চাও না। বিশ্বাস করো বা না করো, আমাদের সমস্ত সমস্যা এইখানেই লুকায় আছে, ইয়াপের ওই কথাটার মধ্যে, যে তুমি এই রাস্তার লোকগুলোর জন্য কি তুমি এটা করতা, বা তাদের কি উপকার হবে, রাইট? সো আমি ওইগুলা শেখার পর থেকে আমি আমার লাইফের যত প্রবলেম দেখি, শুধু কর্পোরেট না, রবির না, আমার ভাইদের, আমি সবসময় এভাবে অ্যাপ্রোচ করি। প্রত্যেকটা জিনিসকে আমি হিউম্যান ওয়াইজ দেখি, আমি কোনো থিওরির মধ্যে নাই,
আমি সবকিছু হিউম্যান ওয়াইজ দেখি, এবং আমার কাছে মনে হয় যে হিউম্যানের প্রবলেম সলভ যদি আমি করতে পারি মানুষের, তাহলে তাই আমি আমার বেস্ট কাজটা করতেছি। আমি জানি না খুব দার্শনিক করে ফেলছি, আমি তোমাদের প্রশ্ন উত্তর দিতে পারছি কিনা। নাহলে তুমি ডিসাইড করো, যদি লাগে আরো বলবো, আর যদি বলো পরেরটাতে চলে যেতে, লেটস মুভ। I think this was really nicely explained, and I think this was also a very unique perspective to look into the problems and approaching them. So I guess that will be enough, and I hope the participants also has got the answer for this, and they will also Perfect. implement this in their future. So ইনশাআল্লাহ। next slide, please. What is next for remote work? Okay, so if I understood, তোমরা বলতে চাচ্ছ যে এখন যে এই যে হোম অফিস রিমোট ওয়ার্ক হচ্ছে, এটার পরে কি হবে, তাই তো? এটাই তো বলতে Yes, চাচ্ছ। what will be the Okay. future and how it will Future. go on? ওকে, এখানে আসলে ভবিষ্যতের কথা তো কোনো কিছু ওইভাবে বলা যাচ্ছে না, আর আমার মতো ক্ষুদ্র লোক তো বলতে পারবেই না। বাট আমি কি চাই, কি হওয়া উচিত বলে আমি মনে করি, এটা বললে আমার জন্য একটু সহজ হবে। আমি মনে করি আমাদের আর কোনো দিন আমাদের রেগুলার অফিসে ফেরত যাওয়া উচিত না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কেন নয়? প্রত্যেকটা জিনিসের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। যেমন হোম অফিস, আমি কিন্তু গত বছরের 27শে মার্চ থেকে আমরা হোম অফিস করছি। এর মধ্যে আমি ডিসক্রিটলি গিয়েছি অফিসে, কিছু নিয়ম কানুন করা হচ্ছিল সিনিয়রদের জন্য যাওয়ার জন্য, এবং মজার ব্যাপার যখনই এটা যাওয়ার জন্য হয়েছে তখনই প্যান্ডেমিক বেড়ে গেছে। ছাত্ররা আবার বলছে ফল ব্যাক, বাসায় চলে যাও। আমি কিন্তু এই নিয়মের, এই সিস্টেমের প্রচন্ড পরিমাণে বেনিফিশিয়ারি। আমি গত 1 বছরে যত কাজ করছি অফিস এবং অফিসের বাইরে, আমার মনে হয় তার আগের 5 বছর আমি করিনি। এই কাজের মধ্যে আছে ফ্যামিলিকে সময় দেওয়া, এই কাজের মধ্যে হচ্ছে নিজের এক্সারসাইজ করা, নিজের লাইফকে রেগুলারাইজ করা, এর মধ্যে আছে নিজের জন্য লেখালেখি করা, নিজে কিছু শেখা, নিজের ইউটিউবে কিছু ভিডিও দেওয়া, নিজের কিছু তুমি যা বলো তাই কিছু। কারণ কি, বাংলা ঢাকা শহরে তুমি যদি বাড়ি থেকে বের হও, ইটস অ্যাটলিস্ট 2 আওয়ার জব, রাইট? তুমি কোথাও একটা যাবা এবং কোথা থেকে আসবা, 2 ঘন্টা সময় লাগে মিনিমাম। আমরা চাইলে সারাদিন অথরিটিকে দোষ দিতে পারি, কিন্তু ডাজন্ট ম্যাটার, দিন শেষে 2 ঘন্টা সময় চলে যায়। আরেকটা বিষয়, তুমি যখন বাইরে থেকে আসো, আমরা তো মেশিন না, আমরা কিন্তু সাথে সাথে আমাদের থট প্রসেসকে কিন্তু সুইচ ওভার করতে পারি না, যে বাসায় ঢুকলাম চেঞ্জ হয়ে গেলাম। এটা তো বাস্তবে সম্ভব না। না, কিছুক্ষণ কিন্তু তুমি ওই স্ট্রেস, অ্যাগনি, ওই থট গুলা তুমি নিয়েই কিন্তু চলো। কাজেই তুমি চাইলেও কিন্তু, যদি খুব বড় প্র্যাকটিশনার না হও তুমি কিন্তু চাইলেও তুমি হঠাৎ করে কিন্তু নিজেকে সুইচ ওভার করতে পারবে না। সো একটা রেসিডিউ কিন্তু আমাদের চলতে থাকে। সো অফিসের রওনা হওয়ার 1 ঘন্টা আগে থেকে তোমার ভিতর চলতে থাকবে যে অফিসের মোডে তুমি চলে যাচ্ছ। আবার অফিস থেকে ফিরে এসেও কিন্তু বাসায় ঢুকেও তুমি একটা বাসার পার্সন হতে পারবে না, আরো 1-1.5 ঘন্টা তোমার এরকম চলতে থাকবে। অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ এই চ্যালেঞ্জ গুলো এখন নাই। তাতে হয়েছে কি, আমার এফেক্টিভলি আমার টাইম অনেক বেড়ে গেছে। আগে অফিসে গসিপ করা, নিচে গিয়ে একটু চা খাও, কলা খাও, গল্প করো, সোশ্যাল অমুক সমুক মেনটেন করো, এগুলো করতে অনেক সময় যেত, এখন লাগে না। এখন টিমসে খালি এখান থেকে ক্লিক করে ওই মিটিং এ ঢুকি, ওই মিটিং থেকে ওই মিটিং এ ঢুকি, নিজের মতো করে কাটাই সময়টা। তো আমি পার্সোনালি খুব লাভবান হয়েছি, এবং আমি মনে করি যে এই হোম অফিসের মধ্য দিয়ে আমরা আমাদের ফ্যামিলিকেও কিন্তু একটু হলেও বেশি সময় দিতে পারছি। ওকে, এটা আমার উপলব্ধি, ভুল হতে পারে কিন্তু। এবং আমরা যারা চাকরি করি, আমাদের কিন্তু সারা জীবনের এটা একটা অনেক বড় বলবো অভিযোগ ছিল যে আমরা ওয়ার্ক লাইফ ম্যানেজ করতে পারছি না, মেনটেন করতে পারছি না, রাইট? সো এটা কিন্তু আমাদের জন্য একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি দিয়েছে। চ্যালেঞ্জ কি তৈরি হয়েছে? চ্যালেঞ্জ তৈরি হয়েছে তোমার বা আমার ওনারশিপ বেড়ে গেছে কিন্তু। এখন তোমরা যেমন বাসা থেকে ক্লাস করো, তুমি যদি ভিডিও অফ করে দিয়ে অন্য কাজ করো, তোমার টিচার কিন্তু দেখতে পাচ্ছে না, রাইট? সেম গোজ ফর আস। এখন আমি যদি অফিসের ভিডিও অফ করে দিয়ে আমি যদি অন্য কিছু করতে থাকি, তাহলে কিন্তু আমার বস আমাকে দেখতে পারবে না। কাজে এখানে একটা মিসট্রাস্ট তৈরি হচ্ছে অনেকগুলো জায়গাতে, আমি বোঝাতে পারছি তো, রাইট? তো একটা বিশ্বাসের জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমরা যেহেতু এই সাবকন্টিনেন্ট কালচারের লোক, তোমরা বুঝোই আমাদের আস্থার জায়গাটা কিন্তু খুবই দুর্বল। আমরা দেখবে এক ফ্রেন্ড বসে 3 জন মিলে গল্প করছে, একটা ফ্রেন্ড উঠে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ওর সম্পর্কে খারাপ কথা বলা শুরু করি। এই ধরনের কালচারই আমরা গ্রো করছি। তো আমাদের পক্ষে আসলে নিজের মধ্যে ওনারশিপ তৈরি করাটা কিন্তু একটু কঠিন ব্যাপার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তোমাকে কেউ অবজার্ভ করবে না, তোমার আব্বু আম্মু তোমাকে কোনোদিন বলবে না যে মা পড়তে বস, কিন্তু তুমি ঠিক মতোই পড়বা। এটা আমাদের জন্য খুব কঠিন, কিন্তু এটাই তো আইডিয়াল, এটাই তো হওয়া উচিত ছিল, তাই না? আজকে আমার বয়স 40 বছর, আমাকে যদি একজন লোক লাগে আমাকে চালানোর জন্য, কিংবা তোমাদের অ্যাভারেজ তো 20-22 বছর, তোমাদের যদি আবার একজন লোক লাগে যে তোমাকে সকাল বিকাল বলবে যে এটা কর, ওটা করছিস না, এটা কি একটা দুঃখজনক ঘটনা না? আমরা তো কথায় কথায় স্বাধীন দেশ দাবি করি, তা আমরা আমাদের স্বাধীনতাটা কোথায়? আমাদেরকে যদি ছেড়ে দিলেই আমরা রাতের বেলা ট্রাফিক সিগন্যাল ওভারকাম করে চলে যাই, তার মানে তো পুলিশ ছাড়া আমি আসলে ভদ্রলোক না, এটাই তো মিন করে। আবার ক্যান্টনমেন্টে গেলে ঠিকই ঠিক মতো চলি, বিউপির ক্যাম্পাসে গেলে ঠিকই ঠিক মতো চলি,
বাইরে আসলে চলি না। সো আমাদের এটা একটা মুশকিল হয়ে গেছে কি, আমরা আসলে স্বাধীনতাটাকে এনজয় করতে পারি না। এনিওয়ে, আবার ফিলোসফিক্যাল কথা হচ্ছে, ফিরে আসি। আশিক হ্যান্ড রেজ করছে, আমি তাড়াতাড়ি আমার কথাটা শেষ করে আশিক তোমাকে হ্যান্ড ওভার করছি। আমি মনে করি আমাদের অপরচুনিটিটা নেওয়া উচিত। আমাদের ফিউচারে একটা কম্বাইন্ড মোডে হয়তো আমরা চলে যাব, এবং এই কম্বাইন্ড মোডটা হবে হয়তো বা কেউ হোম অফিস করবে, কেউ হয়তো অফিসে গিয়েই কাজ করবে, কেউ কেউ হয়তো হাইব্রিড অফিস করবে। এবং এটাতে করলে যেমন এমপ্লয়েরও লাভ আছে, অর্গানাইজেশনের কিন্তু একটা বিরাট লাভ আছে। ফর এক্সাম্পল, অর্গানাইজেশন যদি 30% লোক হোম অফিস করে, তাহলে কিন্তু অর্গানাইজেশনের জন্য 30% অপারেশনাল খরচ বেঁচে গেল, 30% ইনফ্রাস্ট্রাকচার কস্ট বেঁচে গেল, তাই না? 30% চা, কফি, টিস্যু পেপার এসব তো আর কিনতে হচ্ছে না। তাহলে অর্গানাইজেশনের জন্য সেভিংস। অর্গানাইজেশন যদি সেভ করে, এন্ড অফ দ্য ডে কার জন্য লাভ? এটা কিন্তু এমপ্লয়ের জন্য লাভ। কারণ অর্গানাইজেশন তখন কম খরচে পণ্যটা দিতে পারবে, সেবাটা দিতে পারবে কাস্টমারের কাছে। কাস্টমার তখন বেশি বেশি করে কিনবে। কাস্টমার বেশি বেশি করে কিনলে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে। কোম্পানির প্রফিটেবিলিটি বাড়লে কোম্পানির ক্যাপাবিলিটি বাড়বে। তখন তারা এমপ্লয়িকে বেশি বেতন দিতে পারবে, দুজন মানুষকে বেশি হায়ার করতে পারবে, তাই না? সো আমি মনে করি এটা ভালো। বাট এগেন, বিং আ রেগুলার সিটিজেন অফ দিস কান্ট্রি, এই পরিবর্তনটা গ্রহণ করতে পারে এরকম মানুষের বড়ই অভাব আছে। সো আমি আসলে সত্যি ফিউচারটা জানি না, কিন্তু আমি খুব দুঃখ পাবো, প্যান্ডেমিক ইনশাল্লাহ একদিন ওভার হয়ে যাবে, যদি আমরা আবার পূর্বের মতো সবাই অফিসে চলে যাই এবং সারাদিন গাল গল্প করি, এর ওর দোষ ত্রুটি ধরা শুরু করি, অফিসে গিয়ে মিটিং শুরু হচ্ছে না, কার জন্য বসে আছি, কখন আসবেন আসবে, এবং রাতের বেলা বাসায় এসে বলে আই এম সো কনজিউমড, আমার আজকে ভালো লাগছে না, ঘুমাই যাই, কালকে সকাল উঠে আবার অফিস যাবো। এটা আমি মনে করি আমরা কিছু শিখলাম না, এই পুরো 2 বছরের অনেক স্যাক্রিফাইস থেকে আমরা কিছু শিখবো না। সো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এতটুকুই বুঝি। আশিক, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি তো স্যার আপনার তো অনেক বছরের ক্যারিয়ার, বাট যারা ইয়াং মানুষজন আছে লাইক আমার মতো, তারা নিজেকে কিভাবে মোটিভেট করবে টু স্টিক অন দ্য ওয়ার্ক প্লেস? লাইক যদি আমার এক্সাম্পলের কথা বলি, সিন্স আমার যখন ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছে, তখন স্যার মানে কাজে অ্যাটেনশনটা ধরে রাখা খুব টাফ, মানে খুব ইচ্ছে করে যে এদিক ওদিক চলেছে। সো এটা আমি কিভাবে মেনটেন করবো? So, আপনার তো স্যার একটা ধারা ক্রিয়েট হয়েছে অনেকদিন কাজ করতে করতে, বাট ফর আস আমরা কি করতে পারি? আশিক, অ্যাকচুয়ালি তোমার প্রশ্নের উত্তর তোমার ভিতরে আছে। কারণ আমি যদি তোমাকে একই কথা বলতাম, তুমি যে কোম্পানিতে কাজ করো, নামটা শুনতে চাই না, তুমি বলো না, কিন্তু আমি তোমাকে বললাম এই অপরচুনিটি তুমি গুগলে পেয়ে গেলা, কিন্তু গুগল তোমাকে বলছে যে তোমাকে আমরা অবজার্ভ করবো 2 বছর, তুমি বাংলাদেশ থেকে অফিস করবা, কিন্তু তুমি যদি খুব ভালো কাজ করো তোমাকে আমরা সিঙ্গাপুরে নিয়ে আসবো। তো তুমি কি এই প্রশ্নটা আমাকে আর করতা? করতা না, শব্দ করে বলতে হবে, হ্যাঁ না? না স্যার, না স্যার। ইয়েস। দেখো, তোমার এক্সটার্নাল এনভায়রনমেন্টটা আমি শুধু চেঞ্জ করছি। এখন যে এক্স কোম্পানি, সেখান থেকে আমি সরিয়ে গুগলের নাম দিছি, তুমি চেঞ্জ হয়ে গেলা, তোমার আর সমাধান লাগে না, তুমি নিজেই পারো। তাহলে হয়ে গেছে কি, তোমার সিদ্ধান্ত মেকিংটা এক্সটার্নালের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কিন্তু আমাদের এই সিদ্ধান্ত মেকিংটা বাইরে থেকে সরাই নিয়ে এসে নিজের ভিতরে নিয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমি একজন এমপ্লয়ি, আমাকে 2 টাকা দেখ আর 2 লক্ষ টাকা দেখ, আমি রেসপন্সিবল তাদের প্রতি। সো তাদেরকে আমি আমার এফোর্ট, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, কথার কথা বললাম, রক্ত দিতে হয় না আমাদের কোম্পানিতে, বাট রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার এফোর্ট দিব, বিকজ আই এম রেসপন্সিবল ফর দ্যাট। আমি একজন যে ধর্মেরই হোক, আমার এটা দায়িত্ব, আমি লজিক্যালি বাউন্ড। যেমন তোমার বন্ধু যদি তোমাকে একটা কথা দেয়, তুমি সেই কথাটা রাখবা না? তোমাকে যদি বলে তুই এখানে আসিস, ইসিবি চত্বরে আসিস তো আমার জন্য, তুমি কি বলবা? গেলে গেলাম, না গেলে নাই। তাহলে তুমি ভালো বন্ধু হলো না, তাই না? তুমি ওখানে যে অপেক্ষা করবা, সে নাও আসতে পারে, কিন্তু তুমি পুরো সময় তার জন্য অপেক্ষা করে তারপরে তুমি ভাববা আমার বন্ধু হয়তো কোনো বিপদে পড়ছে, নাহলে তো সেরকম করতো না। তাহলে না তুমি ভালো বন্ধু। তাহলে একজন এমপ্লয়ার এবং একজন এমপ্লয়ের মধ্যেও কিন্তু একই সম্পর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। আশিক, এটা মোটিভেশন মনে হচ্ছে, বাট আমি মনে করি এটা নিজের সেলফ এক্সপ্লোরেশন। কারণ আজকে এটা তোমার কোম্পানির সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হবে, পরশুদিন ফ্যামিলিতে হবে, তারপর তুমি ওয়াইফের সাথে হবে। তুমি কতদূর পর্যন্ত টলারেট করবা? সো ইট ইজ নট অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর যে আমি অমুকের জন্য রেসপন্সিবল, অমুকের জন্য না, এটা না। তোমার এটা নিজের ভিতরের ব্যাপার। তুমি বলবা যে আমি যেখানে কমিট করি, একবার লক কর দিয়া তো খুদকে ভি নেই শুনতা, কি একটা না সিনেমা, দাবাং আই থিঙ্ক, রাইট? তোমরা কি দেখো সিনেমা টিনেমা? ওরকম করবা। যদি তুমি মনে করো যে আমার চাকরি করার ম্যাচুরিটি হয়েছে, আমি একবার লক করে দিছি, আমি আর কারো কথা শুনি। আর যদি মনে করো না, আমি এখনো স্টুডেন্ট ভাইয়া, একটু না ঘুরতে ফিরতে মন চায়, করো না চাকরি, আরো ঘুরো, তারপর যেদিন মন সেটেল হবে সেই দিন করবা। আমি জানি না আমার কি কথা তোমাদের কষ্টকর লাগতেছে নাকি, শুনে কঠিন লাগলো নাকি? আশিক তো বেচারা মন খারাপ করছে যে এই লোককে কেন ইনভাইট করে নিয়ে আসলাম, এখন আমাকে তো বিপদে ফেলে দিচ্ছে। স্যার অ্যাকচুয়ালি স্যার আমরা কোশ্চেন করতে পারছি, আপনি ওইভাবে কথা বলছেন স্যার, আরো বেটার লাগতেছে স্যার, লাইক অন্য ওয়েবিনার গুলো থেকে।
ওকে, আমি আরো একটা হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, বাট আমরা কি এখন প্রশ্নোত্তর গুলোতে যাবো না আমরা আগে এটা শেষ করে তারপর প্রশ্নোত্তর যাবো? যদি ঘড়ি কিন্তু ঘোড়ার মতো দৌড়াচ্ছে, 9:45। স্যার আই গেস আমরা কোয়েশ্চেন আনসারে হচ্ছে আর পরে যাই, আমরা আমাদের আচ্ছা, কোর okay. এজেন্ডা গুলোকে কভার আপ করে ফেলি। ওকে, তাহলে ইয়াসিন আমরা একটু অপেক্ষা করি ভাইয়া, তারপরে প্রশ্নে চলে যাচ্ছি আমরা। হাউ এইচআর ক্যান হেল্প টু বিল্ড দ্য অর্গানাইজেশন অফ ফিউচার? আই থিঙ্ক অনলি এইচআর ক্যান মেক ইট। আমি যে সাবজেক্টটা পড়াই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, আমি শিওর তোমরা এইচআর এর কোর্সগুলোতে পড়েছো, স্ট্র্যাটেজিক এইচআর বলে কিন্তু একটা জায়গা আছে, মোর অর লেস তোমাদের জানার কথা, রাইট? এই জায়গায় আমাদের কাজ কি? আমাদের যিনি সিইও উনি হয়তো বিজনেসের এক্সপার্ট, বাট হি ইজ নট অ্যান এক্সপার্ট এইচআর, রাইট? খুব কম লোককে আমরা হয়তো পাবো যিনি এইচআর এর এক্সপার্ট পরে সিইও হয়েছেন, তার জন্য আমার এই কমেন্টটা প্রযোজ্য হলো না। কিন্তু নর্মালি আমরা যখন সিইও দেরকে দেখি ওনাদের ব্যাকগ্রাউন্ড কি, আইদার তারা ফাইন্যান্স থেকে এসেছেন, অথবা তারা বিজনেস থেকে এসেছেন, আই মিন মার্কেটিং, সেলস, অথবা টেকনোলজি থেকে এসেছেন। এইচআর থেকে সিইও হয়েছেন এরকম ঘটনা কিন্তু খুব কম। তো যেই লোকটা এইচআর এর এক্সপার্ট না, উনি সিইও হন আর গ্রুপ সিইও হন, হোয়াটএভার, উনি তো আর এইচআর জানেন না, তাহলে ওনাকে এইচআর এর ভিউ পয়েন্ট গুলো কে দিবে? এইচআর এর লোকরাই দিবে, সিএইচআরও দিবে, হেড অফ এইচআর দিবে, তাই না? এভাবে কেউ না কোনো এইচআর এর লোকরা দিবে যদি ওই প্রতিষ্ঠানে কোনো এইচআর বলে কোনো পদ থাকে। কিন্তু আমাদের যেটা আফসোস, বিশেষ করে আমি আমাদের দেশে দেখতে পারি, আমাদের দেশে কিন্তু এইচআর কে আমরা নিজেরাই গুরুত্ব দিই না। আমি জানি না তোমরা এটা ফিল করেছো কিনা, তোমাদের স্যাররা তোমাদেরকে বলেছে কিনা। আমাদের অর্গানাইজেশন গুলোতে বাংলাদেশে আমরা ধরে নিই এইচআর হচ্ছে একটা সব কিছুকে ক্যাটার করার পর যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে এইচআর এন্ড অ্যাডমিন। এটা আমরা তৈরি করছি। কেন করছি? কারণ এতে আমাদের কিছু সুবিধাও হয়েছে। এইচআর এর লোকটা একটু লেটে আসলেও কেউ কিছু বলবে না, আমি তো আর কোর বিজনেস ফাংশন না। এরকম করতে করতে আমরা আমাদের ক্ষতি করে ফেলছি। আমি ঠিক জানি না তোমরা কেন এইচআর নিয়ে পড়াশোনা করো, কিন্তু যখন বিবিএ তে তোমাদের অপরচুনিটি দেওয়া হয় যে তোমরা মেজরটা সিলেক্ট করো, আমি বিউপির কথা বলি না, তাহলে তোমাদের জন্য পার্সোনাল হয়ে যেতে পারে বিষয়গুলো। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে যাও, প্রথমেই কি সিলেক্ট করে জেনারেলি? কেউ একটু আনমিউট করে বলো মেজর সিলেকশনের ব্যাপারে। I think guys you can comment if possible. You can comment as well. প্রথমে কি সিলেক্ট করে বলে, কেউ একজন বলছে মনে হয় ফাইন্যান্স বা মার্কেটিং। ফাইন্যান্স মার্কেটিং সিলেক্ট করে, রাইট? এইচআর কেন প্রথমে সিলেক্ট করে না? এটা কিন্তু এরকম হইলো, মেডিকেলের ভর্তির ফর্ম ফিল আপের সময় প্রথমে ঢাকা মেডিকেল সিলেক্ট করে, কিন্তু পরে বেচারার কিন্তু রংপুর মেডিকেলে চান্স পায়, পরেও কিন্তু সারা জীবন মনে দুঃখ নিয়ে পড়ে, কারণ সে মনে করে রংপুর মেডিকেল থেকে পাস করলে ডাক্তার না, ঢাকা মেডিকেল থেকে পাস করলে ডাক্তার। আমরা নিজেদের ক্ষতি নিজেরা করি, কারণ আমরা প্রথমেই ধরে নেই এইচআর হচ্ছে একটা সেরকম কোনো একটা কিছু না। এটা আমাদের ক্ষতি আমরা করছি, এটা হচ্ছে পড়ালেখা করার সময় করছি আমরা। আমি জানি না তোমাদের মনে যদি এই কথা কোনোদিন থেকেও থাকে, আজকের পর থেকে ইরেজ করে ফেলবা। ইভেন তুমি যদি ফাইন্যান্স দিয়েও চান্স না পেয়ে থাকো, এই জন্য যদি তুমি এইচআর এসে থাকো, তুমি স্টিল বলবা এইচআর ইজ নাম্বার 1, কারণ এটা তোমাকে প্রথম বলতে হবে। এবং আমরা যারা এইচআর এর কাজ করি, আমরা যদি এটা দাবি না করি, আমাদেরকে কেউ কোনোদিন এটা দিবে না। হ্যাঁ, কেউ হয়তো নাম্বার 1 চুজ করে এইচআর এ আসছো, রিয়েলি রেসপেক্ট ফর দ্যাট, কিন্তু আমি এভারেজ বলেছি, কেউ ব্যক্তিগতভাবে নিয়ে কষ্ট পেও না। কিন্তু যেমন আমি কিন্তু বাই চয়েস এইচআর এ গেছি, কাজে আমার জন্য এইচআর এর প্রতি ভালোবাসা অন্য অনেক এইচআর প্রফেশনাল থেকে অনেক বেশি, কারণ আমার অনেক কিছু করার সুযোগ ছিল। এবং আমি বললাম যে আমার যখন সিইও কে আমি বলেছি মাহতাব ভাইকে যে উনি আমাকে বলছে তুমি যেও না, তুমি সিএস এ যাও, কর্পোরেট স্ট্র্যাটেজি তোমাকে আমি দিচ্ছি পজিশন, কিন্তু তুমি এইচআর এ যেও না, তুমি নিজের ক্ষতি করবা। কারণ আমাদের একটা টিপিক্যাল ধারণা হচ্ছে এইচআর এ গেলে লোকজন খুব একটা কাজ করে না, এইচআর হচ্ছে একটা ফাঁকিবাজি জায়গা। এটা ধারণা, আমি কারো দোষ দিচ্ছি না, কিন্তু এই ধারণাটা কারা তৈরি করছে? আমরাই তৈরি করছি, দিস এইচআর পিপল, কারণ আমরা ফাঁকি দিতে অভ্যস্ত হয়ে গেছি। সো আমাদেরকে যে আমরা এইচআর এ পড়ি, যারা এইচআর পড়ায় এবং যারা এইচআর এ কাজ করি, আমাদের 3 গ্রুপের দায়িত্ব এখন, যেহেতু এখানে সবাই এইচআর এর লোক সেহেতু এভাবে বলছি, আমাদের দায়িত্ব আমাদের যতটুকু ডেন্ট হয়েছে, আমাদের গাড়িতে যতটুকু দাগ পড়েছে, এটা আমাদেরকে ঠিক করতে হবে, আমাদের গাড়ি কেউ পেইন্ট করে দিবে না। এবং এই জন্য আমাদেরকে অনেক প্রোঅ্যাক্টিভ হইতে হবে। আমাদেরকে ম্যানেজমেন্টের সামনে দাঁড়িয়ে এইচআর এর কঠিন কথাগুলো বলতে হবে যে স্যার আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন এটা কোম্পানির ফাইন্যান্সের জন্য ভালো, কিন্তু কোম্পানির পিপলের জন্য ভালো না। এরপরও ম্যানেজমেন্ট চাইলে সিদ্ধান্ত নিতে পারে, কারণ ম্যানেজমেন্টের ডিসক্রিপশন আছে, সিইও যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সে তোমার কাছে রেসপন্সিবল না, কিন্তু অ্যাটলিস্ট তুমি তো তোমার কাজটা করলা, তোমার রেসপন্সিবিলিটিটা তুমি পালন করলা, এবং তুমি আরেকদিন বলতে পারবা যে একটা কাজ ভুল করলে কি প্রমাণ হয় সেটা অমুক কোম্পানির কেসটা দেখলেই কিন্তু বুঝতে পারেন। আমি কিন্তু তখন ওখানে ছিলাম, আমি তাদেরকে অনেকবার সাবধান করছি, আমার কথা শুনে নাই, এখন দেখেন তাদের কি হয়েছে। ওকে, সো আমি অনেক কথা অনেক সহজ করে বলতেছি তোমাদেরকে। তো একটা অর্গানাইজেশনের এইচআরই শুধু অর্গানাইজেশনের ফিউচার তৈরি করতে পারে, নট ফাইন্যান্স, নট মার্কেটিং, নট সেলস, কেউ না।
বিকজ দিন শেষে ওই জায়গাগুলোতে যারা কাজ করে তাদের কিন্তু এইচআর ফাংশনে রিক্রুট করে দেয়। আমার রিক্রুটমেন্ট যদি ভুল হয়, আমার পিপল ডেভেলপমেন্ট যদি ভুল হয়, আমার পিপল এনগেজমেন্ট যদি ভুল হয়, কি করে ভালো লোক ওই সমস্ত জায়গায় গিয়ে ভালো কাজ করবে তুমি বলো? কেমনে সম্ভব? কোনোদিন সম্ভব না, রাইট? সো অনেক কোম্পানি আছে যাদের অনেক টাকা আছে, তারা কিন্তু বেস্ট পিপল হায়ার করতে পারে, কিন্তু বেস্ট পিপল হায়ার করলেই কি বেস্ট টিম তৈরি হয়? আসলে কিন্তু হয় না। সো দেয়ার আর লটস অফ থিংস। একটা গ্রুপ অফ পিপল, তুমি দেখো একটা পরিবারের কথাই ধরো, একটা বাস যখন চলে, একজন ড্রাইভার বাসটা চালায়, দূরপাল্লার বাস, তোমরা নিশ্চয়ই গেছো রংপুর টু ঢাকা, চিটাগং টু ঢাকা, দেখবা একজন হেল্পার থাকে যার দায়িত্বই হচ্ছে সে সারা রাত ধরে can you please give us a real life problem and answer? আমি বুঝি নাই প্রশ্নটা, আমাকে যদি প্রশ্নটা একটু পরে আরেকটু ডিটেইল করে বলা যায়। আচ্ছা, প্রশ্নটাতে যা। ওকে, বাট আমাকে থামাইও, হ্যাঁ আমাকে কোথায় থামতে হবে বলো, এই এজেন্ডাটা শেষ করে নিই। একটা বাস যখন চলে, ইউ হ্যাভ সিন একজন অ্যাসিস্ট্যান্ট থাকে যে সারা রাত ধরে ড্রাইভার সাহেবের সাথে গল্প করতে থাকে, এবং সামনের সিটে যারা যায় তারা কিন্তু বিরক্ত হয়, ঘুমাতে পারে না ওই ওর বকবকানি শুনতে, কারণ সে আজারিরা পেঁচাল পারতে থাকে। কিন্তু ওইটার রোল জানো, ওইটার রোল, ওর কাজই হচ্ছে ড্রাইভার যাতে ঘুমায় না যায়, এই জন্য সে রাতভর ড্রাইভারের সাথে কথা বলবে। কারণ তুমি বলতেই পারো যে একজন অ্যাসিস্ট্যান্ট, ওর রোল কি, ও কি বুঝে? কিন্তু ওই কাজটা করার জন্যই তোমার বাসটা কিন্তু ড্রাইভার সাহেব নিরাপদে পৌঁছে দিতে পারে। তো এই যে একটা টিম ওয়ার্ক হয় ওইখানে, একজন অ্যাসিস্ট্যান্টের সাথে একজন ড্রাইভারের, এইটা একটা এইচআর এর লোক বুঝতে পারে যে কার সাথে কার জেলাপ হবে, আর কার সাথে কাকে বসাই দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। সো আমি মনে করি আমাদের অর্গানাইজেশনের ফিউচার বিল্ড করার ক্ষেত্রে এইচআর এর একটা বিরাট রোল আছে, বাট আফসোস প্রথমত আমরা এটা বুঝি না, দ্বিতীয়ত আমরা মনে করি এই কাজটা করতে গেলে তো আমি কনজিউম হয়ে যাবো, কি রে বাপ বেতন তো পাচ্ছি, যা ওরাই করুক, আমাকে তো লাস্টে ডাকে, আমি লাস্টে যাই ইয়েস স্যার বলবো। ইভেন তোমরা এটাও জেনে রাখো আজকে একটা কোম্পানি যখন স্ট্র্যাটেজি ফর্মুলেট করে, এইচআর এর স্ট্র্যাটেজি কেউ আগে চায় না। সমস্ত কোম্পানির স্ট্র্যাটেজি ফর্মুলেট হয়, সেলস কি হবে, রেভিনিউ কি হবে, টেকনোলজি কি হবে, মার্কেটিং কি হবে, সমস্ত কিছু কমপ্লিট করার পর এইচআর এর হাতে তুলে দেওয়া হয়, দিয়ে বলা হয় এখন তুমি তোমার স্ট্র্যাটেজি ফর্মুলেট করো। যদি এইচআর এর স্ট্র্যাটেজি যদি ভুয়া বা ফালতু কিছু হইতো, তাহলে ওখানে ওই সিও 3-4টা লাইন লিখে ছেড়ে দিত, এটা করতে পারে না আসলে, তাকে সমস্তটা অ্যাকোমোডেট করে এইচআর কে দিতে হয়, কারণ এইচআর ফাইনাল স্ট্র্যাটেজিটা প্রণয়ন করে। কিন্তু আমি খুব কম কোম্পানিতে এটা হইতে দেখছি, এটা আমরা কোম্পানির ম্যানেজমেন্টকে দোষ দিতে পারি না, কারণ আমি আবার বলছি একটা ম্যানেজমেন্টে এইচআর এর লোক একজন থাকে, কিন্তু অন্যান্য ফাংশনের লোক কিন্তু 9 জন, 7 জন, 8 জন, তারা তো তোমাকে স্পেস দিবে না। এইচআর এর লোককে এটা প্রথম বলতে পারতে হবে যে না, এইচআর ম্যাটার্স, আমার কথা শুনতে হবে, আমার ভয়েস শুনতে হবে। হোপ ফর দ্য বেস্ট, তোমরা যেহেতু অল্প বয়স থেকে এই জিনিসগুলো শুনছো, এবং আমি চাইবো তোমরা প্রাইড এন্ড এস্টিম নিয়ে এইচআর এ কাজ করবা। আমরা কোনো থার্ড ক্লাস সিটিজেন হিসেবে এইচআর এ কাজ করবো না, আমরা এইচআর মানে আমরা টপ সিওর পরে পরে আমাদের অবস্থান, এটা আমরা যদি ফিল করি দেন আমরা ওরকম ভাবে কাজ করতে পারবো। দার্শনিক হয়ে যাচ্ছে নাকি? ওকে, আমরা কি পরেরটাতে যাব? Yes, let's move on. Yes. What things to consider as core elements in people management process? হ্যাঁ, what things to consider as core elements in people management process? আচ্ছা, I think এটা একটু থিওরিটিক্যালি হবে আমার উত্তরটা। তোমরা তো একটা অর্গানাইজেশনের হিউম্যান লাইফ সাইকেল তোমরা দেখেছো, রাইট? একদম স্টার্টিং ফ্রম একটা কি বলা যায়, মার্কেটে অর্গানাইজেশন সম্পর্কে একটা বেটার ভিজিবিলিটি তৈরি করা থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হয়। এই যে রবি, কেন তুমি অ্যাপ্লাই করবা? তুমি তো আরো কত কোম্পানির নাম শুনতেছো, রবিতে কেন তুমি অ্যাপ্লাই করবা? তোমার মধ্যে কিন্তু ওই আগ্রহটা তৈরি করাতে হবে রবি কোম্পানিকে। ঠিক যেমন রবির একটা সিম কার্ড কেনার জন্য আইদার তুমি আগ্রহ পাও কিংবা তুমি পাও না, ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অফ সার্ভিস, কস্ট, অনেকগুলো ম্যাটার, তাই না? আমরা এটাকে বলি টপ অফ মাইন্ড। একটা কোম্পানির নাম শুনলে কেন তুমি এক্সাইটেড হবা? এয়ারটেল শুনলে তোমাদের ভালো লাগে, কেন লাগবে? এটা কিন্তু কোম্পানি তৈরি করে তোমাদের মধ্যে। তো এই জিনিসটা কিন্তু এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যখন চাকরির কথা মাথায় আসবে, তোমার রবির নাম শুনলে তোমার ভিতরে একটা এক্সাইটমেন্ট আসতে হবে। জব পাওয়ার না পাও সেটা পড়ার কথা, তোমার প্রথমে মনে হয় আচ্ছা অ্যাপ্লাই করি তো, কেন তুমি অ্যাপ্লাই করবা? তো এখান থেকে কিন্তু জার্নিটা শুরু হয়। তারপরে রিক্রুটমেন্ট হয়, অর্থাৎ লোকটাকে আমরা হায়ার করি, তারপরে তাকে আমরা একটা সিস্টেমের মধ্যে ডেভেলপ করি, তারপরে তার বেসিক অপারেশনটা চলতে থাকে। আমি যেদিন জয়েন করলাম, আমার সেই দিন যেরকম এক্সাইটমেন্ট থাকবে একটা কোম্পানির প্রতি, আমার 2 বছর পর সেরকম এক্সাইটমেন্ট নাও থাকতে পারে। কাজেই যারা এইচআর অপারেশন কন্টিনিউ করে তাদের কিন্তু সবসময় ওই মানুষের মধ্যে ওই এন্থুটা তৈরি করতে হয়। এবং আমরা দেখেছি যে একটা অর্গানাইজেশনের ভিতর যত লোকজন কানেক্টেড, সেই অর্গানাইজেশন কিন্তু তত ভালো করে। কানেক্টেড মানে বুঝতে পেরেছো তো, সবাই মিলে দলগতভাবে কাজ করে, সেই কোম্পানি অনেক ভালো করে। আবার ভাইস ভার্সা, যখন একটা কোম্পানি বড় হয়ে যায় তখন এই কোম্পানিগুলোর এই মিল মহব্বত ধরে রাখাটাও কঠিন হয়ে যায়, কারণ মেনি পিপল মেনি মাইন্ড। আমরা অনেক সময় এরকমও দেখেছি 2টা ডিপার্টমেন্ট, ফাইন্যান্স এন্ড মার্কেটিং, নিজেদের মধ্যে মারামারি করতেছে, এবং তাদের কম্পিটিশন বাইরে না,
মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত বাইরে। ফর এক্সাম্পল এক্স কোম্পানি ওয়াই কোম্পানির সাথে কম্পিট করবে, কিন্তু সেটা করছে না। তারা এক্স কোম্পানির ভিতরে এক্স কোম্পানির ফাইন্যান্স, এক্স কোম্পানির মার্কেটিং এর সাথে যুদ্ধ করতেছে। তাহলে এই কোম্পানিটা কিভাবে বাইরের কোম্পানির সাথে কম্পিট করবে বলো? কিন্তু আমাদের এরকম হয়ে যায় কিন্তু, ইন দ্য নেম অফ ইগো। আমরা ইঞ্জিনিয়ার্স, আমরা ওদের কথা কেন শুনবো? ওরা আবার বলছে আমরা রেভিনিউ নিয়ে আসি, ওরা কি বুঝে? তো হওয়া উচিত ছিল অন্য, যে বিং ইঞ্জিনিয়ার আমি কিভাবে তোমার সার্ভ করতে পারি। আর ওরা বলবে যে ভাইয়া তুমি তো আমাকে ভালো নেটওয়ার্ক দিচ্ছ, তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি। ওকে, সো এই সবকিছু ধরে একটা অর্গানাইজেশনের পিপলকে এনগেজ রাখাটাও কিন্তু খুব কঠিন কাজ। এন্ড ফাইনালি আমরা বলি যে যদি একজন লোক কোম্পানি ছেড়ে চলে যেতে চায়, তাহলে তার রাস্তাটা তুমি ফুল বিছায় দাও, যেন সে যাওয়ার পরও কোনো একদিন ভাবতে পারে যে আমি এই কোম্পানিতে আবার গিয়ে কাজ করবো। রাইট? সো এই যে পুরো প্রসেসটার কথা বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই এইচআর এর এক একটা কিন্তু ফান্ডামেন্টাল অংশ। তোমরা যদি একটু ইন্টারনেটে সার্চ দাও পেয়ে যাও, আমি শিওর তোমরা কোনো না কোনো বইতে এগুলো পড়ছো। তো এই প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, কোনোটাকে আমি বলতে পারবো না একটু বেশি ইম্পর্টেন্ট, কোনোটা একটু কম ইম্পর্টেন্ট, এভাবে বলা যাচ্ছে না। সো এই প্রত্যেকটা প্রসেসের প্রত্যেকটা এলিমেন্ট যখন ঠিক মতো কাজ করে, তখন এটা একটা বেটার এইচআর হয়। যে জায়গাটার উপর জোর দিব, থিওরির বাইরে চলে আসছি, এইচআর কিন্তু একটা দিন শেষে ডিপার্টমেন্ট, তারা কিন্তু পুরো অর্গানাইজেশনে কিন্তু একটা জিনিসকে ফ্লো করাতে পারে, কিন্তু তারা কিন্তু নিজে থেকে সব কাজ করতে পারে না। ধরো আমি বললাম পিপল ডেভেলপমেন্ট, যেটা আমি করি। ধরো আমি অর্গানাইজেশনে একটা থ্রু আউট দ্য অর্গানাইজেশন আমি একটা অফার ছাড়লাম, অফার বললাম বোঝার জন্য যে কার কোনটা করতে হবে তোমরা বলো। এখন একজন মানুষ, ধরো তার নাম খালিদ, আমি খালিদের ছবি দেখতে পাচ্ছি, খালিদ একজন খুব ভালো এমপ্লয়ি, অথবা আশিক কিংবা মুনা ভালো একজন এমপ্লয়ি, সে কিভাবে জানে তার গ্রোথ করার জন্য কি করতে হবে? তুমি তো তোমার মতো করেই চিন্তা করো, তুমি কিন্তু এখনো জানো না তোমার ক্যারিয়ার কোথায় যাবে। সেটা কিন্তু তোমার লাইন ম্যানেজার দেখতে পাচ্ছে, তোমার ডিভিশনাল হেড দেখতে পাচ্ছে, তাই না? যে মেবি মিবের মধ্যে এরকম একটা ভবিষ্যৎ, ওকে একটা সিও ভাব আছে, ওকে গ্রো করতে হবে আমার, এটা তুমি কোনোদিন বুঝতে পারবে না। তোমাকে কিন্তু কাউকে বলতে হবে তোমার সামনে এসে, এবং তোমার জন্য রিকোয়ারমেন্ট গুলো এইচআর এর কাছে প্লেস করতে হবে। কিন্তু আনফরচুনেটলি তুমি যদি একজন রং লাইন ম্যানেজারের আন্ডারে পড়ে যাও, তাহলে তো তোমার ক্যারিয়ার ধ্বংস। কিন্তু এই লাইন ম্যানেজারটাকে কে ঠিক করবে? সো আমি মনে করি, আমি একসময় ফাইন্যান্সে কাজ করেছি, এবং আমি বললাম আমার কর্পোরেট অভিজ্ঞতা সম্পর্কে ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি কিন্তু ফাইন্যান্সে থাকতেই তৈরি হয়েছে। আমি সেখান থেকে বলতেছি যে একজন লাইন ম্যানেজারের কিন্তু বিরাট রোল, ইররেসপেক্টিভ অফ হিজ এইচআর পারসন অর নট এইচআর পারসন, তাকে কিন্তু অনেক বড় দায়িত্ব নিতে হবে। এবং তোমরাও ভবিষ্যতে বড় হবে, এই মুহূর্তে হয়তো ভাবছো তোমরা কোথাও জব পাবা, কবে জয়েন করবা, অনেকে হয়তো করছো, কিন্তু তোমরা কিন্তু আজীবন এতটুকু ছোট ছোট মানুষ থাকবে না, রাইট? তোমরা কিন্তু একদিন সিইও হবা, তোমরা একদিন ডিভিশনাল হেড হবা, ডিপার্টমেন্টাল হেড হবা, এইচআরই থাকো আর যেখানেই থাকো, সবসময় মনে রেখো তুমি কিন্তু সবসময় এইচআর, এবং তোমাকে সবসময় পিপলের কথাটা তোমার মনে রাখতে হবে। এবং তোমার আন্ডারে যারা কাজ করে তারা তোমার সন্তানের মতো, এদেরকে গ্রুম করার দায়িত্ব তোমার, এবং এদেরকে বড় করার দায়িত্ব তোমার। এবং সবচেয়ে বড় বস কে? যে তার নিজের পিপল দ্বারা নিজে রিপ্লেসড হইতে পারে, এবং সেই উদাহরণটা সে বিভিন্ন জায়গায় বলতে পারে যে আমার টিমে অমুক ছিল, সে আজকে দেখেন অমুক কোম্পানিতে অমুক বড় পদে কাজ করতেছে, তাই না? কিন্তু আমরা ইন্টারভিউতে কিন্তু এগুলো শুনি না। ইন্টারভিউতে শুধু শুনে আমি কি করছি, আমি কি করছি, আমি কি করছি। যদি আমরা বলি যে আচ্ছা আপনার আন্ডারে একটা লোক কাজ করছে, বলেন তো কোন বড় পদে আছে, বলতে পারে না, খাবি খায়। কারণ আমাদের সাবকন্টিনেন্ট কালচারে আমরা শিখেছি যে শুধু নিজেকেই দেখতে হবে, অন্য কাউকে দেখার দরকার নেই। এনিওয়ে, মূল প্রসঙ্গ থেকে আমি দূরে সরে যাচ্ছি। এই প্রশ্নের উত্তরটা হতে পারে আমার এইচআর এর প্রত্যেকটা প্রসেসকে কাজ করতে হবে ঠিক মতো, যে প্রসেসগুলোর কথা আমি একটু করে হাইলাইট করেছি। আবার আমার রেস্ট অফ দ্য অর্গানাইজেশনে এইচআর ছাড়া যে অন্যান্য পিপল গুলো আছে, তাদেরকে ইকুয়ালি রেসপন্সিবল এবং সাপোর্টিভ হতে হবে, যাতে এই প্রসেসগুলো নাইসলি রান করে। আমরা কি পরের প্রশ্ন যাব, পরের এরিয়াতে যাব? Next slide, please. Use and implications of HR tech. So আমি যেহেতু HR tech এ কাজ করি, this is future, because এভাবে খেয়াল করো যে কোম্পানিগুলো সবাই কিন্তু ট্রান্সফর্ম করছে, এবং এই ট্রান্সফরমেশনের জায়গায় কিন্তু সবাই চিন্তা করছে আমি 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 কাস্টমারকে, আমি মার্কেটকে কি দিব, এটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত। মার্কেটে কাটিং এজ টেকনোলজি দিতে হবে, 4G এর আগে 5G দিতে হবে, এটা থাকতে হবে, ওইটা নিতে থাকতে হবে, নগদ বলতেছে আমি সবচেয়ে কম রেটে দিই, বিকাশ বলতেছে এইটা ওইটা, সবাই কিন্তু কাস্টমারকে নিয়ে বিজি, এবং কাস্টমারের সামনে সবাই দেখাতে চাচ্ছে যে আমি বস, আমি বেস্ট, আমি টেকনোলজিক্যালি এনহ্যান্স, আমার অ্যাপটাই সবচেয়ে ভালো, আমি সবচেয়ে। কিন্তু হাউ অ্যাবাউট ইউর ইন্টারনাল পিপল? ওরা কি করতেছে? ওরা কি ধুকে ধুকে চলতেছে, না ওরা ওর থেকে রোবাস্ট কোনো অ্যাপ ইউজ করতেছে? ধরো আমি রবির অ্যাপ বললাম, রবি মাই এয়ারটেল অ্যাপ আছে, এখানে তোমরা হয়তো 2-3টা ক্লিক করলেই হয়তো একজনকে টাকা পাঠিয়ে দিতে পারো, একজনকে রিচার্জ করতে পারো, পিপল আর ভেরি হ্যাপি, ধরে নিচ্ছি। কিন্তু রবির ভিতরে যে লোকগুলা কাজ করছে, তাদের একটা ছুটি নিতে হলে কয় জায়গায় যেতে হয়?
উত্তর যদি হয় 3 দিন ধরে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ঘুরতে হয়, তাহলে দিস ইজ নট অ্যান এমপ্লয়ি ফ্রেন্ডলি অর্গানাইজেশন। এবং ও মার্কেটে যতই অ্যাপ বানায় দেখ না কেন, সেইটা ধরে রাখতে পারবে না, কারণ ওই অ্যাপটা আসলে কে বানায়? এখানকার লোকগুলোই তো বানায়। তো এই লোকগুলো যদি সারাদিন ধরে ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্যে থাকে, সে কি করে তোমাকে গিয়ে ভালো এক্সপিরিয়েন্স দিবে? সো আমরা এইচআর এ এটা খুব সিরিয়াসলি নিয়েছি, এবং গত প্রায় 2-2.5 বছর ধরে আমরা এটা নিয়ে খুব কাজ করছি, যে আমরা আমাদের এইচআর থেকে আমরা টেকনোলজি ইনক্লুশন করছি, যেন আমাদের এমপ্লয়ীদেরকে আমরা বেস্ট অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স দিতে পারি। তুমি কাজ করছো হয়তো রবিতে, কিন্তু তুমি গুগলের এক্সপিরিয়েন্স পাবে। হ্যাঁ, এটা শুনলে তোমার কাছে একটু খটকা লাগছে, যেটা কি আসলে বাস্তবে সম্ভব কিনা। বাস্তবে সম্ভব বা সম্ভব না আমি এটা বলবো না, কিন্তু আমার স্বপ্ন দেখতে তো কোনো অসুবিধা নেই। আমি যদি বলি এটা স্বপ্ন, তাহলে কোনোদিন বাস্তব হতেও পারে, নাও হতে পারে। সো আমরা গত 2 বছর ধরে নতুন নতুন টেকনোলজি ডেভেলপ এবং ডেলিভার করছি। আমাদের জন্য একটু সহজ, কারণ আমাদের নিজস্ব একটা আইটির একটা ডেভেলপমেন্ট উইং আছে, এবং আমাদের অর্গানাইজেশনের, আমাদের ম্যানেজমেন্টের একটা ভিশন হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো আমাদের নিজেদের জন্য বানাবো, এই প্রোডাক্টগুলো আবার আমরা মার্কেটেও দিয়ে দিব। তাহলে আমাদের কি একটা ডাইভার্সিফিকেশনের সুযোগ হয়ে যাচ্ছে। আমি যদি নিজের জন্য একটা জিনিস বানাই, আমার কিন্তু খরচ অনেক বেশি, কিন্তু পরে যদি এটা মার্কেটে বেচতে পারি, আমার জন্য কিন্তু অনেক লাভ, তাই না? তো আমরা যে এইচআরআইএস সলিউশনটা তৈরি করেছি, আমরা কিন্তু এসিপি কে রিপ্লেস করেছি গত বছর। খুব জার্নিটা সহজ ছিল না, উই ডিড আ লট অফ ব্লান্ডার্স। এই বছর আমাদের পারফরম্যান্স সাইকেল মানে ব্রেকডাউন হয়ে গেছিল, আমাদের সিস্টেম লোড নিতে পারিনি, যেটা আমরা বানিয়েছি, আমাদের এই আইটি টিম বানিয়েছে। আমি শুধু ফ্যান্সি কথা বলছি না, দেখো আমি যা সত্যি তাই বলছি। কিন্তু আমরা হাল ছাড়ি নাই, আমরা কিন্তু এসিপি কে রিমুভ করে দিচ্ছি। এসিপি ইজ নো হয়। গতকালকে আর পরশুদিন আমাদের মিটিং হয়েছে যে আমরা কি ফল ব্যাক করবো, বলছি নো, দ্যাট ইজ নট অ্যান অপশন। আমরা আমাদের সিস্টেম রোবাস্ট করবো, আরো 1 মাস কাজ করলে আমরা করবো। কিন্তু ব্রাইটার সাইড কি, সিলভার লাইনিং গুলো কি, আমাদের এই সলিউশনটা আমাদের যে নেপালে আমাদের যে কোম্পানি আছে, সেখানে এনসেল কিন্তু আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছে। সো শুধুমাত্র এনসেল এর কাছ থেকে যদি আমরা বেচতে পারি, বা বাংলাদেশের অন্য যে কোনো একটা মিডিয়াম বা বড় অর্গানাইজেশন, আমি এমএনসি বললাম না, তাদের কাছে যদি আমরা বেচতে পারি, আমাদের খরচ কিন্তু উঠে আসবে। বরঞ্চ মার্কেটে একটা ইমেজ তৈরি হবে যে রবির একটা এইচআরআইএস সলিউশন আছে। এটা আমার জন্য অনেক পাওয়ারফুল না? যেমন রবির একটা বিনস নামে সলিউশন আছে, এটা নিয়ে অনেক কথা, ভালো মন্দ, কিন্তু একটা এন্টারটেনমেন্ট জিনিস তো তারা চালু করছে মার্কেটে, এবং আস্তে আস্তে করে কিন্তু ভাঙতে ভাঙতে কষ্ট করতে করতে তারা শিখবে। সো আমরা এই জার্নিটার মধ্যে আছি। এইচআর সাইড থেকে আমরা হাল ছাড়িনি, আমরা কাজ করছি। যেমন আমাদের বট আমরা ইমপ্লিমেন্ট করছি, আমাদের সিঙ্গেল অ্যাপ আসছে, লটস অফ হিকআপস, চ্যালেঞ্জ হচ্ছে অনেক, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি লেগে আছি অ্যাজ এ টিম, এবং আমরা আমাদের এমপ্লয়ীদেরকে বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি। তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই নিশ্চয়ই রবিতে কাজ করে, তোমরা তাদের সাথে কথা বলতে পারবা। আমি শিওর তাদের অনেক খারাপ এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তারা এটাও বলবে সাথে সাথে যে না, আমাদের এইচআর টেকনোলজি টিম হাল ছাড়ে নেই, ওরা কাজ করে যাচ্ছে। আমি মনে করি ওইটাই আমাদের সাকসেস। আমরা কোনো কিছু ডে ওয়ানে আমরা গোল্ড প্লেট করতে পারবো, এটা আমি আমার বসকে বলেছি, যেটা সম্ভব না। কারণ তুমি চিন্তা করো, এসএপি তারা কত বছরের পুরনো প্রতিষ্ঠান, তাহলে তারা যে সলিউশনটা মার্কেটে দিচ্ছে, আমি কি করে ডে ওয়ানে এরকম একটা সলিউশন মার্কেটে দিব? এটা তো সম্ভব না। কাজে আমাকে ঠেকে শিখতে হবে। এখন তোমার সামনে 2টা রাস্তা আছে, আজীবন তুমি মানুষের উপর নির্ভরশীল হয়ে এক্সপোর্টের চাল খেতে পারো, অথবা তুমি বলতে পারো আমার নিজের 1 খণ্ড জমি আছে, আমি এখানে আবাদ সুবাদ শুরু করবো, ভাই আমার চাল মোটা হলো আমি এটাই খাবো, গলায় আটকালে আমি এটাই খাবো, কারণ আমি স্বাবলম্বী। আমরা সেকেন্ডটা বেছে নিয়েছি। ওকে, রাইট রং জানি না, যুদ্ধ চলতেছে, দেখা যাক কি হয়। তারপরে কি, এইচআর টেক ফিউচার, কিন্তু আমি এটাই বলতে চাইছি, এইচআর টেক রাখতেই হবে বা কাজ করতে হবে। আর কিছু আছে? আমার কথা মনে বেশি একটু মোটিভেশনাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে দার্শনিক, মাঝে মাঝে মোটিভেশনাল। নেক্সট স্লাইড। ইয়েস, how HR can drive value creation. I think এই কথাটা আমরা আগের জায়গাতে বলে আসছি, আমি শুধু এখানে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ দিই, কারণ ভ্যালু শব্দটা চলে আসছে। আবারও বলছি পুরনো কথা, কোন একটা কোম্পানিতে যারা ভ্যালু এডিশন করে, এইচআর কিন্তু সবচেয়ে প্রধান ডিভিশন বা ডিপার্টমেন্ট। কিন্তু একটাই চ্যালেঞ্জ, রেভিনিউ যে আর্ন করে সে দিন শেষে সে বলতে পারে যে আজকে এত টাকা রেভিনিউ এনে দিলাম। যে টেকনোলজি ইমপ্লিমেন্ট করে সে বলে যে 5টা সাইট অন করলাম, 5G 4G চলে আসলো সারা বাংলাদেশে, কিন্তু এইচআর এর লোক এটা বলতে পারে না যে আমি আসলে ট্রেনিং করিয়ে কত টাকার ভ্যালু অ্যাড করলাম। ওকে, এবং আমি যেহেতু ফাইন্যান্স থেকে আসছি এখানে, সো আমার এটা একটা বিরাট রোল আমার অর্গানাইজেশনে, যে ভ্যালু এক্সট্রাক্ট করার, ক্যালকুলেশন করার চেষ্টা করা। কিন্তু আনফরচুনেটলি তোমরা হয়তো এটা এইচআরে পড়েছো, যারা হোয়াইট কলার অর্থাৎ এক্সিকিউটিভস লেভেলে কাজ করে, তোমরা পাশ করে যেখানে কাজ করবা, তাদের কিন্তু আসলে শেখা এবং কাজের আউটপুটটা মেজার করা যায় না। অর্থাৎ ধরেন আমি একজনের নাম বলি, সাইফ একদিন তার ডেস্কে বসে কিছু চিন্তা করতেছে, এবং তার বস দূর থেকে দেখতেছে সাইফ তো কাজ করতেছে না, কিন্তু উনি এটা বুঝতে পারতেছে না সাইফ যে আধা ঘন্টা ধরে ভাবছে, এই ভাবনার পরে সে যে স্লাইডটা তৈরি করছে বা যে প্রপোজালটা দিছে, সেটা তো কোম্পানিকে $1 মিলিয়ন এনে দিছে। এখন ওই হাফ এন আওয়ারটা আমি কিভাবে মেজার করবো? দুষ্টু বস হলে ভাববে সাইফ হচ্ছে আধা ঘন্টা লেটে প্রেজেন্টেশন বানাইছে, আর ভালো বস হলে বলবে না সাইফ থট দিয়েছে।
এটা মাপা যাচ্ছে না। কিন্তু তোমার যদি একজন ফ্লোর ম্যান হয়, ধরো প্রাণ কোম্পানিতে একজন লোক প্লাস্টিকের টুল তৈরি করে, কিংবা ওয়ালটনের ফ্যাক্টরিতে একটা লোক মোবাইল ফোন বানায়, সে কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে তুমি কিন্তু ঠিকই ধরতে পারো যে তুমি কিন্তু ফাঁকি দিচ্ছ, এত করে তুমি একটা মোবাইল অ্যাসেম্বল করতে পারতা। তো হোয়াইট কলারদের ক্ষেত্রে এটা বোঝা যায় না, কিন্তু ব্লু কলারদের ক্ষেত্রে এটা মেজার করা যায়। সো একটা ব্লু কলারকে তুমি যদি একটা ভালো মেশিন দাও, ওকে যদি ভালো টেকনিক শিখাই দাও, তুমি পরের দিন থেকে দেখবা তার প্রোডাকশন বেড়ে গেছে। যেমন এই যে ধান কাটছে আমাদের গ্রামে, দেখায় না মেশিন দিয়ে ধান কাটছে আমাদের এখন, এইগুলা দেখাচ্ছে। তো অফকোর্স ওখানে তো তুমি একদিনেই জমির ধান কেটে ফেলবা, যেটা আগে তুমি 3 দিন ধরে কাটতে, এটা তো বেনিফিট তুমি দেখতে পাচ্ছ, বিকজ দে আর ব্লু কলার্স, তাদের কাজগুলো কষ্ট করে করতে হয়, ফিজিক্যাল লেবার, তুমি এটা মাপতে পারো। কিন্তু হোয়াইট কলারদের এটা মাপা যায় না, এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তারপরও আমরা চেষ্টা করছি ডিফারেন্ট অ্যানালাইটিক্স এগুলো দিয়ে যে আমরা কিভাবে ওই ভ্যালুটা জেনারেট করতে পারি, এবং ওটা যদি আমরা একটা ক্যালকুলেট করতে পারি, দেন এটা খুব ভিজিবল হবে। এই কোশ্চেনটাই তখন আর থাকবে না। কেউ কি বলবে যে হাউ সেলস ক্যান অ্যাড ভ্যালু, ক্রিয়েট ভ্যালু টু অ্যান অর্গানাইজেশন? এটা কেউ বলবে? বলবে না। এইচআর এর ক্ষেত্রে বলে, কারণ এইচআর এটা ক্যালকুলেট করে দেখাতে পারে না। সো প্রবাবলি মুভিং ফরওয়ার্ড উইল ক্যালকুলেট থিংস, এবং যখন আমরা পারবো, আমি রবির কথা বলছি, আমরা সবাই, তোমরা, আমরা এই কথাগুলো এই জন্যই তালাপ করছি যাতে তোমাদের এই থট গুলো চলে আসে, তখন আমাদেরকেও আর এই কথাগুলো বলতে হবে না। আমরা সিইওর সামনে গিয়ে প্রেজেন্টেশন দিয়ে দেখাবো যে আমরা ডেইলি যে অফিসে আসি কত $1 মিলিয়ন ভ্যালুয়েট করি। সো আমাদের বটম লাইন, আমরা অলরেডি ভ্যালু ক্রিয়েট করি এবং আমাদের সে ক্যাপাবিলিটি আছে। আমি স্ট্র্যাটেজির এখানে বলে আসছি, এইচআর ইজ দ্য অনলি ফাংশন যারা সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট করতে পারে অর্গানাইজেশনে, বাট এটা আমরা মেজার করতে পারি না, জন্য আমরা কাউকে দেখাতে পারি না। এটা হচ্ছে আমাদের পরিবারের মায়েদের যে রোলটা। অনেক পরিবারে আমাদের মায়েরা আছে না, আমরা বলি গৃহিণী, কিন্তু ওনারা কিন্তু পরিবারের সবচেয়ে বেশি ভ্যালু এডিশন করে, কিন্তু এটা তুমি মেজার করে দেখাতে পারবে না কারোর সামনে, কতটা সেরকম। বাট হতাশ হও না, টেকনোলজিস আসছে, অ্যানালাইটিক্স আসছে, সামনে দেখবা এগুলো হিসাবে চলে আসবে যে তুমি যে এইচআর এক্সিকিউটিভ অফিসে ঢুকতেছো, তুমি কত টাকার ভ্যালু এডিশন করছো। আমি শিওর যে কোনো প্রফেশনের তুলনায়, আমি বলছি সেলস, মার্কেটিং ইত্যাদির তুলনায়, তোমার আমার ভ্যালু এডিশন অনেক বেশি অর্গানাইজেশন। আমরা কি পড়তে যাব? Yes, let's proceed. How to create impact on people and job. How to create impact on people and job. I think আমি এতক্ষণে এটা বলে ফেলছি। যদি তুমি মানুষকে, যেটা আমি আশিককে বলার চেষ্টা করছি, তুমি যদি মানুষকে ট্রান্সফর্ম করতে পারো তার রেসপন্সিবিলিটির প্রতি, তার ডেলিভারেবলস এর প্রতি, এবং তাকে যদি কানেক্ট করতে পারো তোমার অর্গানাইজেশনের মিশন এবং ভিশনের সাথে, নাথিং লাইক ইট। আমি আসলে গত কয়েকদিন আগে একটা ছোট্ট ফিচার, একটু ছোট একটা ডকুমেন্ট লিখছিলাম, ছোট একটা জিনিস। আমি করি না এগুলা সাধারণত, প্রফেশনাল এরিয়াতে আমার লেখালেখি করতে কেন ভালো লাগে না, আমার পিপল এরিয়াতে বেশি ভালো লাগে। মানে তোমরা হয়তো কনফিউজ হয়ে যাবে, পিপল বললো আবার প্রফেশন বললো, কারণ আমার এইচআর এর বাইরেও আমি পিপল নিয়ে অনেক কাজ করতে পছন্দ করি, সেই এরিয়াগুলো আমাকে বেশি টানে, ওগুলাতে আমার বেশি সময় চলে যায়। কিন্তু আমি কয়েকদিন একটা জিনিস লিখতেছিলাম, সেটা হচ্ছে একটা বস হিসেবে টিম মেম্বারদেরকে কানেক্ট করা কতটুকু জরুরি এবং কিভাবে করতে হয়, এই বিষয়ে একটু লিখতেছিলাম। তো আমি দেখলাম ওখানে লিখতে লিখতে একটা জায়গায় চলে আসলো যে আসলে পিপলকে ইমোশনালি কানেক্ট করতে হয়। এটা তো তোমরা নিশ্চয়ই বুঝো, রাইট? এখন তোমাদের টইটুম্বুর ইমোশন সবার, সো তোমাদের এটা বোঝাটা খুবই স্বাভাবিক যে কিভাবে ইমোশন তোমাদেরকে ড্রাইভ করে, ভালোর দিকেও করে, আনফরচুনেটলি খারাপের দিকেও করে, বাট আমরা এখন শুধু ভালোর কথাটা বলছি। তো একজন লাইন ম্যানেজারের রোল কি? লাইন ম্যানেজারের রোল হচ্ছে তার টিম মেম্বারকে বোঝানো যে সে যে কাজগুলো করছে, সে যে 9টার সময় অফিসে আসে এবং ঘড়ি দেখতে থাকে কখন 5টা বাজবে, এই 9টা থেকে 5টা টাইমটা আসলে কিভাবে তার কাজটা ভ্যালু অ্যাড করে, কোথায়? অর্গানাইজেশন এবং দিন শেষে মানুষের লাইফে। এইটা যদি তুমি কাউকে কোনোদিন দেখাই দিতে পারো একবার, তারপর কিন্তু ওই লোকটাকে তোমার কখনো বকাঝকা করতে হয় না, সে কখনো ঘড়ির দিকে তাকায় থাকে না, সে কখনো এভাবেও ভাবে না যে আমি 9টা থেকে 5টা অফিস করলে আমার বেতন 50,000, আর সিইও 9টা থেকে 5টা কাজ করে তার বেতন হচ্ছে 5 লক্ষ, অথচ আমার কাজগুলোই সে জমা করে ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করে, তাহলে তো আমাকে ঠকানো হচ্ছে। এভাবে মানুষ চিন্তা করে কিন্তু জেনারেলি। কিন্তু তুমি যদি মানুষকে তার কাজের আউটকাম বুঝাতে পারো এবং সেটা যদি তুমি ইমোশনালি কানেক্ট করতে পারো, দেন ইট ইজ ভেরি ইজি। দেন আমি একটা উদাহরণ খুঁজতেছিলাম যে কিভাবে উদাহরণ দিলে বোঝা যাবে। দেন কোভিড তো, খুব তাড়াতাড়ি আমার নার্সদের কথা মনে হয়েছে। তুমি চিন্তা করো, নার্সরা কাজ করে বিভিন্ন মেডিকেলে, হসপিটালে, তাদের নিশ্চয়ই একজন দলনেতা আছে, নার্সদের নিশ্চয়ই একজন বস আছে, 10 জন 12 জন নার্সের নিশ্চয়ই থাকবে। ওনারা কি ভ্যালু এডিশন করে ডেইলি? তোমরা যে কর্পোরেটে চাকরি করবা, তোমাদের বেতনের থেকে একজন নার্সের বেতন কিন্তু কম, সো আমি বেতনের জায়গাতে গেলাম না, কিন্তু ওনারা আসলে ডেইলি কি ভ্যালু এডিশন করে বলতে পারবে? 1 জন 2 জন। একজন নার্সের ভ্যালু এডিশন কি? সে সারাদিনে কি কি ভ্যালু এড করে মানুষের লাইফে? কেউ একজন আনমিউট করো। তার সার্ভিসটা প্রোভাইড করে। কি মানুষের লাইফে কি ভ্যালু এডিশন হয়? এভাবে বলতে হবে। ইমোশন, ইমোশন, ইমোশন। ইমোশন দিয়ে বলো কথাটা। ইমোশন খুঁজো।
মানুষের জীবন বাঁচায়। মানুষের জীবন বাঁচায়। সব লোক কি মৃতপ্রায় রোগী হসপিটাল যায় ভর্তি হয়? সব লোক তো মৃতপ্রায় না। তার ক্ষেত্রে কি ভ্যালু এড করে সেটাও বলো। বিশ্বাসযোগ্য করতে হবে তো তোমাকে নার্সদের সামনে। তাহলে বলতে পারো মানুষের পেইন রিলিফ করে, রাইট? যে লোকগুলো অল্প অসুস্থতা নিয়ে আসে তাদেরকে হ্যাপি ফেস গুলো তার ফ্যামিলির কাছে সে ফেরত পাঠিয়ে দেয় 2 দিন 3 দিন 4 দিন সার্ভিস দেওয়ার পরে। এগুলো তো কোনোটাই অস্বীকার করা যায়, কোনো তো বানিয়ে বলছি কি একটা কথাও না। আর অফকোর্স যেটা মনে হয় সাইদ বলেছিল বা অন্য কেউ, যে জীবন বাঁচায়, এটা তো নিঃসন্দেহ। তাহলে এই যে কাজটা একজন মানুষ করছে, সে কিন্তু তোমার থেকে কম লেখাপড়া জানা মানুষ, তোমার সাথে কম টেকনিক্যালি সে সাউন্ড, এবং তোমার সাথে কম বেতন পায়, কিন্তু তোমার আমার থেকে তার মানুষের প্রতি তার যে ভ্যালু এডিশন মানুষের লাইফে অনেক গুণ বেশি। যখন তুমি বলে ফেলতেছো তুমি মানুষের জীবন বাঁচাও, আমিও রবিতে চাকরি করে অনেকের জীবন বাঁচাই হয়তো বা, কিন্তু অনেক ঘুরে ঘুরে। আমি মোবাইল ফোন টাওয়ার অন করলে ওর ফোন ওখানে যায়, সে ওইখানে বলে আমি বিপদ, তারপর একজন লোক তাকে উদ্ধার করে, ওইটাও এক ধরনের ভ্যালু এডিশন, ওটাও দাবি করতে পারি আমি। কিন্তু নার্সের ভ্যালু এডিশন অনেক ডিরেক্ট। এই জন্য নার্সদের কিন্তু সকালে জব নিয়ে কথা বলতে হয় না, তারা অটোমেটিক ওই কাজটা করে। কিন্তু তোমার আমার মতো বিদ্যান বুদ্ধিমান জ্ঞানী লোক, অনেক পড়ালেখা করছি, আমরা কিন্তু অনেক কিছু ভাবি, আমার এটা করে কি লাভ, সব তো বেনিফিট পাবে বস, এবং এই যে নেগেটিভ তৈরি হয় এবং আমরা সারাদিন নেগেটিভের ভিতর চলে যাই। সো অফকোর্স আমাদের জন্য এই ভ্যালুটা একটু আগে বলছিলাম, এটা বোঝা খুব কঠিন। এটা বোঝা খুবই কঠিন যে আমি কল সেন্টারে বসে কল রিসিভ করি, আসলে মানুষের লাইফে আমি কি ভ্যালু এডিশন করি, কিন্তু একটু অ্যানালাইজ করলে কিন্তু উত্তর খুঁজে পাওয়া সম্ভব। সো আমি বলবো, যদি তুমি মানুষকে এবং তার জব সম্পর্কে যদি মানুষকে তুমি অ্যাওয়্যার করতে পারো যে তুমি যে কাজটা করছো এই কাজটা মানুষের জীবনে কিভাবে ভ্যালু অ্যাড করে, তাহলে এটা করা সম্ভব। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, আমি আমার টিমকে কি বলি, আমি আমার টিমকে বলি যে আমরা যে কাজটা করি, আমরা 4 জন, আমি এবং আমার 3 জন টিম মেম্বার, আমরা মানুষের জীবনে ভ্যালু অ্যাড করি ইন টার্মস অফ তাদেরকে আমরা বেটার হিউম্যান পাওয়ার হিসেবে তৈরি করি, হিউম্যান পাওয়ার হিসেবে আমরা তৈরি করি, এবং আমরা গ্রাজুয়েট ট্রেনিং হায়ার করি। এই ছেলেমেয়েগুলা কে? এই ছেলেমেয়েগুলো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো স্টুডেন্ট, কিন্তু তারা কিন্তু রবিতে কিভাবে জয়েন করতে হবে সেই রাস্তাটা তারা জানে না, কিন্তু আমরা একটা প্রসেস তৈরি করি, যে এই প্রসেসের মধ্য দিয়ে আমরা গ্রাজুয়েট ট্রেনিংকে হায়ার করি, এবং খুব সুন্দর সুন্দর কিছু ফেস, ইয়াং এনার্জেটিক ফেস আমরা অর্গানাইজেশনের ভিতর দেখতে পাই। এটা কাজ কে করে? এই বছর আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট যে মেম্বার, তার নাম শীতাব, ফাহিম ইসলাম শীতাব, ভালোর জন্য এক্সাম্পল দিয়ে দিলাম, ও একলা হ্যান্ডেল করছে, এবং Q1 আমি তাকে চ্যাম্পিয়ন অফ দ্য কোয়ার্টার ডিক্লেয়ার করছি। আমাদের এতটুকু ক্যাপাসিটি আছে, আমরা করতে পারি। ও একা হ্যান্ডেল করছে, 12টা ছেলে মেয়ে জয়েন করছে আমাদের এখানে এইবার, এই যে জাস্ট কিছুদিন হলো। এই ছেলে মেয়েগুলোর রুটি রুজির ব্যবস্থা ও একা করছে না, বলতো? হ্যাঁ, তুমি চাইলে তর্কের খাতিরে করতেই পারো যে ভাইয়া ওই ছেলেগুলোকে অন্য জায়গায় চাকরি পেতো না, কিন্তু আমরা বিতর্কে ঢুকতেছি না, আমরা নর্মালি চিন্তা করছি শীতাব তো এনাবল করছে ওদের লাইফ। আবার এই ছেলে মেয়েগুলা যখন বড় হবে, তারা যদি কোনোদিন রবির সিইও হয়ে যায়, তাহলে ওই ছেলেটা বা মেয়েটা যে সিইও হবে, তার পিছনে তো কিছু ক্রেডিট আমরা দাবি করতেই পারি। গত বছর রবিতে আমরা সাকসেশন প্ল্যানিং এর মধ্য দিয়ে 7 জন লোককে হায়ার জবে প্লেস করছি কোনো ইন্টারভিউ ছাড়া। এই 7 জন লোকের বাড়িতে নিশ্চয়ই আনন্দ ছিল কয়েকদিন, তারা নিশ্চয়ই মিষ্টি খেয়েছে, আমাদের কাউকে কিন্তু দাওয়াত দেয়নি, এইচআর লোককে ভুলে যায় সবাই। কিন্তু আমি কিন্তু এখানে বসে থেকে আজকেও ম্যানেজমেন্টকে প্রেজেন্ট করার সময় বলছি যে গত বছর আমরা 7 জন মানুষকে প্লেস করছি। এটা কি একটা বড় আনন্দের ব্যাপার না? হয়তো আমরা কেউ জীবনে কিছু করতে, আমি হয়তো কোনোদিন হেড অফ এইচআর বা সিইও অথবা কোনো কিছু হইতে পারবো না, কিন্তু দ্যাট ডাজন্ট ম্যাটার, সেটা হয়তো আমার অযোগ্যতা, কিন্তু আমার কাজের যে ভ্যালু এডিশন আছে এটা তো আমি প্রতিদিন বুঝি, তাই না? তো আমি যখন আমার টিমকে এটা বলি, ইভেন তারাও মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আমি যখন তাদেরকে বলি যে না দেখেন আপনার কাজের কিন্তু ভ্যালু এডিশন আছে, আপনি এইভাবে কাজ করতে পারছেন, আপনার এই সক্ষমতা আছে, হোয়াই নট ইউ গো এক্সট্রা মাইল, যাতে আপনি এই ছেলেটাকে কালকে পর্যন্ত ওয়েট করতে না হয়, ওই মেয়েটা যেন আজকেই প্রমোশনটা পেয়ে যায়, আমরা ওভাবে কাজ করি, তাহলে তো ভ্যালু এডিশন। তুমি যখন এভাবে বলো তখন কিন্তু সে সেদিন রাতেই কাজটা শেষ করে ঘুমাতে যায়, তাই কিন্তু এটা খোটা দিতে হয় না যে আপনি বেতন পান না কেন কাজ করেন না, এটা বলতে হয় না, এমনিতেই মানুষ কাজ করে। সো ইম্প্যাক্ট এবং পিপল এবং জবের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হলে আমি মনে করি আমাদেরকে আরো বেশি হিউম্যান হতে হবে, যে কথাটা দিয়ে শুরু করছি, এবং আমাদের হয়তো মানুষগুলোকে আরো একটু অ্যাওয়্যার করতে হবে। বিশেষ করে বাংলাদেশ কনটেক্সটে আমি এটা খুব ফিল করি, আমাদের কিন্তু সবচেয়ে বেশি শক্তি কি মানুষ, কিন্তু এই মানুষজন স্পয়েল হয়ে যায়। আমরা অনেক উদাহরণ দেখি, প্রতিদিন পেপার, নাটক, সিনেমা খুললেই তুমি এই উদাহরণগুলো দেখতে পাবো, প্রচন্ড হতাশা তৈরি হবে, বিকজ আমরা মানুষকে এনাবল করতে পারছি না। আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে বলি হবে না, তুমি এটা পারবা না, ওইটা পারবা না, ওইটা পারবা না, এবং সে বড় হয়ে যখন না পারার কথাগুলো বলতে শুরু করে আমরা আবার অ্যানোয়েড হয়ে যাই, তুমি কেন পারো না, আর সবাই পারে, এরকম হয়ে যায়। সো আমি আর তোমাদেরকে সম্ভাবনার কথা বলতে চাই। অফকোর্স আমার কথাগুলো মোটিভেশন হিসেবে নিও না, কারণ মোটিভেশন দিতে পছন্দ করি না, আমি যা বিশ্বাস করি যেটা ফ্যাক্ট আমি সেটাই বললাম।
সো অন্তত অন্য মানুষকে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি আর না পারি, আমি আজকে অন্তত এই কতজন আছি আমরা এখানে, 128 জন আমি ছাড়া, আমি সহ 129 জন, 129 জনকে যদি আজকে আমি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি, তাহলে আমি মনে করবো যে আমি আমার কাজ করছি। আমরা কি পরের প্রশ্নে চলে যাব? ও থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, আমি টি20 ম্যাচ খেলার মতো করে কথা বলছি মনে হলো, আমার নিজে খুব খারাপ লাগছে। আমি রিয়েলি সরি, তোমাদেরকে এত স্ট্রেসের মধ্যে আমি কথা বলছি। আমার আসলে হয়েছে কি, আমার কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু আই থিঙ্ক আমাদের তো প্রথম পরিচয় অনেকের সাথে, ম্যাক্সিমামের সাথে হয়তো এরকম তাড়াহুড়া করে বলতে যে তোমরা অনেকে আমাকে রংলি পারসিভ করতে পারো যে ভাইয়া মনে হয় ক্রেডিট ফলাচ্ছে। না, এক্স্যাক্টলি আই এম নট ডুইং দ্যাট। I'm just trying to open up myself, এবং বেশিরভাগ জায়গায় দেখবো আমি পিপলের কথা বলছি, আমি কিন্তু অর্গানাইজেশনের কথা কমই বলছি, বিকজ আই বিলিভ ইন ইট। ওকে, সো আমরা এখন প্রশ্ন উত্তর যাবো, রাইট? আর আমাকে তোমরা আরেকদিন কোনোদিন ডেকো, আর কোনোদিন ডেকো, আমরা একটু বেশি সময় নিয়ে অনেক মজার মজার গল্প করবো। ইয়েস প্লিজ। Yes, definitely. So, dear participants, we have a surprise session for you all and a surprise thing for you all. So, move on to the next slide, please. So what you have to do is connect with us on our social medias, and especially on Instagram, because now we are going to post some questions on our Instagram feed, and the one who will be able to answer the question correctly and the first and most fast will get a chance to win a gift hamper from us. So go on and follow our Instagram page ASAP, and soon we will be posting the question there. So hurry up and get yourselves prepared so that you can win a gift hamper from UP Human Resource and Leadership Club. Participants, the ID has been mentioned in the chat box. So search it and go and give a follow on our Instagram. You have to answer on the comment box of that post, not in this comment section. So please hurry up and go and comment on the post on Instagram. Okay, so in order to win the gift hamper, you must follow the Instagram account
and then comment the right answer fastest in the comment section of the Instagram post. I hope you all are clear. So you have to attain these 2 qualifications to be the winner of the gift hamper. The second question has also been posted. So check it out and go comment fast on that post as well. We will have 2 winners from this segment. So everyone please hurry up because we're running out of time. So as soon as you answer them, we are going to announce the winner and proceed on to the question and answer session. Okay, so we have 2 winners for these gift hampers. Thank you everyone for promptly participating in this segment. And so declaring the winners for the 2 segments, Rafa Mahmoud, and the second one is Nafis Al Mahmoud. So congratulations Rafa and Nafis for winning gift hampers on behalf of BUP Human Resource and Leadership Club. A message on our official Facebook page so that we can send you the gift hampers. So I guess now let's proceed on to the question and answer session. So let me check the comment box. Okay, so I see a really big question here, and this is from Naimu Sadat. He asked that I have been meaning to ask a HR professional this question for a long time. We see the big tech companies or any other good company in terms of brand or size, the environment amenable and comfortable. For example, casual wear, free coffee, drinks, etc. In Bangladesh, we don't see these facilities often. Maybe the coffee, drinks, and food part is facilitated, but the casual wear is not seen often. I think the big tech companies facilitate this because they nurture and care about the work being done and not how one dresses or acts in an office environment. I agree that employees have to have a sense of formal responsibility, but if offices facilitate the issues I mentioned, don't you think productivity and efficiency would see a drastic change? If yes, then why don't we see Bangladeshi companies implement this? I think question বড় হলে উত্তর খুব সহজ। আমি শুরুতে একটু বলার চেষ্টা করছি। এটা আসলে কিন্তু আমরা তো প্রশ্নটা সবাই বুঝতে পেরেছি, রাইট? ও যেটা বলতে চেয়েছি যে
অনেক অর্গানাইজেশন অনেক lenient in terms of কে কি পড়লো না পড়লো, কিভাবে আসলো অফিসে, কিন্তু বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো কেন এখন ওই জায়গায় পৌঁছতে পারে নাই? আমি বলবো এটা একটা একপাক্ষিক প্রবলেম কিন্তু না, এটা কিন্তু দ্বিপাক্ষিক। আমরা এভাবেও চিন্তা করতে পারি, আমাদের বুফে শপে যখন আমরা যাই আমরা কিভাবে খাই, আমরা তো নিজেদেরকে একটু নিজেরাও সমালোচনা করতেই পারি, পর্যালোচনা করতেই পারি, তাই না? এখন তোমাকেও যদি তোমার অফিস এই সুযোগটা দেয় এবং তুমি যদি এভাবে খেতে থাকো, অফিসের কি কস্টিং হবে আমি এটা চিন্তিত নই, কিন্তু তুমি তো অসুস্থ হয়ে যাবে, 2 সপ্তাহের মধ্যে তুমি অসুস্থ হয়ে যাবে, রাইট? একইভাবে যদি আমাদের কোনো ভিজিলেন্স না থাকে, তোমাকে যদি হোম অফিস করতে দিয়ে দেয়, ছেড়ে দেয়, তাহলে যে তুমি ঠিক মতো কাজ করছো এটাই বাকি এনশিওর করছে। সো এখানে একটা দ্বিপাক্ষিক ব্যাপার আছে। আমি প্রথমে তোমাদের সাইডটা তুলে ধরলাম বিকজ আমি তোমাদের সামনে আছি, ম্যানেজমেন্টের দিকে তো আর আমি নাই, বা কোনো কোম্পানির ম্যানেজমেন্টের কেউ আমার কথা এই মুহূর্তে শুনছেও না, সেজন্য তাদের কথাটা আমি পরে বলছি। আমি তোমাদেরটা আগে বলে দিলাম যে তোমাদেরকে মোর রেসপন্সিবল হইতে হবে। হয়তো অনেক কফি চা দেয়া থাকবে, কিন্তু তুমি তোমার দরকারিটুকুই খাবা, কারণ কারণ দিন শেষে এটা তোমার শরীরের জন্য দরকার, অপ্রয়োজনীয় জিনিস তো তুমি নিবা না। তো তুমি বা আমি যখন এরকম রেসপন্সিবল আচরণ করতে থাকবো, তখন কোম্পানিও কিন্তু অনেক ওপেন আপ হবে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে কোম্পানির সাইড। সো আমাদের দেশে চ্যালেঞ্জটা কি একটু ভালো করে ভেবে দেখো। আমাদের দেখতে রিলেটিভলি কম ইনকামের একটা দেশ, তাই না? আমরা যদিও এখন উন্নত দেশের দিকে যাচ্ছি, কিন্তু তারপরেও তো পার ক্যাপিটা ইনকাম আমাদের জন্য অনেক কম। কাজে আমাদের যে স্পেন্ডিং প্যাটার্ন এটা কিন্তু মেবি আমেরিকা বা ইউরোপ বা ইভেন তুমি যদি আমাদের পাশের দেশগুলোতে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের থেকে অনেক কম। কাজে মার্কেটে কিন্তু মানির ফ্লোটা অনেক কম। এখানে খুবই কাটথ্রোট কম্পিটিশন, যে জন্য সবাইকে প্রোডাকশন কস্ট অনেক কম রাখতে হয়। তার মানে কোম্পানির কস্টিং তারা কম রাখতে চায়, এবং এই যে কম 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 সবকিছু করতে গিয়ে তারা আসলে আর অনেক কিছু বেশি করতে পারে না। আবার ঘুরিয়ে দেখো, এই দেশে কোনো কিছু যদি বাড়তি থাকে সেটা হচ্ছে পিপল। কত মানুষ চাকরি করতে চায়, রাইট? সো কোম্পানিগুলো ভাবে আচ্ছা 15,000 টাকায় লোক পাচ্ছি, তাই তো 17,000 দেওয়ার দরকারটা কি? এটা টিপিক্যাল কথা বললাম। তুমিও কালকে যখন একটা কোম্পানির বা একটা স্টার্ট আপের চেয়ারে বসবা, তুমি কিন্তু এইভাবেই চিন্তা করবা যে আচ্ছা এই কাজটা কি 7,000 টাকা দিয়ে করার দরকার আছে, 5,000 টাকায় তো একটাকে পাচ্ছি আমি, এবং যে কাজটা করে দিচ্ছে সে হয়তো অনেক কোয়ালিটি কাজও দিচ্ছে না, কিন্তু তুমি তারপর ওইটা দিয়ে কাজটা চালায় নিচ্ছ। এই যে আমাদের চালিয়ে নেবার অভ্যাস, এই যে কোনো কিছু কোয়ালিটি সম্পর্কে অত ভালো করে চিন্তা না করা, এইসব কারণে কিন্তু আমাদের এই ঘটনাগুলো ঘটছে, রাইট? তো ইটস এ লং প্রসেস। শুরু হয়েছে, এমএনসি গুলো অনেকখানি ফ্লেক্সিবল। যেমন আমি কিন্তু রবির কথা নিজেই তোমাদেরকে একটু আগে বললাম, আমাদের জিন্স অ্যালাউড, টি শার্ট অ্যালাউড, অনেক কিছু আমাদের অ্যালাউ করে দিছে। কিন্তু এই অ্যালাউ করতে গিয়ে আমরা এরকম পেয়েছি স্পঞ্জ, স্পঞ্জ তো বুঝো না, স্লিপার, স্লিপার পরে অফিসে চলে আসছে। এখন আমি জানি স্লিপার পরে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরও একটা তো মিনিমাম স্ট্যান্ডার্ডও তো তুমি বজায় রাখবে, নাহলে তো মানে মানুষ যা তা করে অফিসে চলে আসবে না, হাত মুখও ধুবে না সকালে ঘুম থেকে উঠে। এগেন ডাজন্ট ম্যাটার, কিন্তু তারপরেও একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টে তো তুমি কিছু কিছু জিনিস চাও, কিছু কিছু নিয়ম তো তুমি ম্যানেজ করতে চাও, তাই না? তো ইত্যাদি কারণে অনেক ফ্লেক্সিবল হয়েছে কোম্পানিগুলো, সামনে আরো হবে। কিন্তু বেশি আশার ব্যাপার আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি যে সমস্ত কোম্পানিজ, লোকাল বিগ কোম্পানিজ, আমি নাম বলছি না কারণ কাউকে বড় করে কাউকে ছোট করবো না, তারা কিন্তু অনেক ট্রান্সফর্ম হচ্ছে। আগে হয়তো তাদের মালিক যারা ছিলেন তারা হয়তো বৃদ্ধ হয়ে গেছেন, অনেকে মারা গেছেন, তাদের পরের জেনারেশন টেক ওভার করেছে যারা রিলেটিভলি ইয়াঙ্গার, তারা কিন্তু অনেক বড় বড় পরিবর্তন করার মতো সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা রিস্ক নিয়ে অনেক পরিবর্তন করছেন। এখন আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানগুলোর যারা এমপ্লয়ি, আমি হই বা কেউ হয়, তোমাদের আত্মীয় স্বজন, তোমরাও হয়তো বা হবে, তোমরা যেন তাদের ওই প্রত্যাশাটাকে আফোল্ড করো। এটা একটা বোথ ওয়ে জব। এটা যদি আমরা দুই পার্টি ওপেন হতে থাকি তাহলে এটা অনেকখানি সম্ভব, সামনের দিকে অনেক সম্ভব। সো আমি যে প্রশ্ন করেছি আমি নামটা খেয়াল করতে পারিনি, আমি তার সাথে পুরা সহমত। Okay, thank you for your answer. And we have a question from Shubho. I would like to tell you, Shubho, that your questions will be answered and you will get your answers in the case that we will be sending you tonight. So in the instructions, you will get to know how many slides and of the specific structures. And above the analysis tools, you can use whatever you want, you consider to be the most relevant to the case that we have been providing you. And also for any further case related understandings, you may also go and check the webinar that we arranged on 27th of April. And it's available on the official Facebook page of Beauty Human Resource and Leadership Club, as well as the page of Advent HR. So you may go and check those one to get your answers and make them relevant to the case. Next question is from
Samiha Ehsan, she asked, coming from totally a theoretical background like anthropology or political science, how can we do better in the mathematical or analytical sector of HR cases? Okay, good question, I think. See, ম্যাথমেটিক্স জানা আর বিজনেস কেস করা কিন্তু এক কথা না, দুটো কিন্তু আলাদা জিনিস। আমরা অনেক সময় দুটোকে মিলায় ফেলি। যেমন আমি একটু আগে বললাম আমি ফাইন্যান্সে কাজ করেছি, আমাদের সবার ধারণা ফাইন্যান্সে কাজ করতে গেলে অনেক ভালো ম্যাথমেটিক্স জানতে হয়, এটা কিন্তু ঠিক নাই কথাটা। হ্যাঁ, তুমি যদি ম্যাথমেটিক্স ভালো জানো তুমি সব জায়গাতে কিছু বেনিফিট পাবে, এটা আমি অস্বীকার করতে পারি না। তুমি বাজারে একটা জিনিস কিনতে গেছো, তোমাকে বলছে এটাতে আপা 10% ডিসকাউন্ট, তুমি যদি ম্যাথমেটিক্স ভালো জানো তাহলে দ্রুত অ্যান্সারটা করে ফেলতে পারবা, তুমি নিজেই ডিসাইড করতে পারবা। অনেক ক্ষেত্রে তোমার ওই দোকানদারকে জিজ্ঞেস করতে হবে যে 10% ডিসকাউন্ট হলে ভাই কত হলো তাহলে দামটা। অনেক সময় এটা করতে গিয়ে আমরা অন্যের কথায় বায়াস হয়ে যাই অনেক সময়, কারণ আমার নিজের প্রসেসরটা হয়তো কাজ করে না। কাজে ম্যাথমেটিক্স জানা এবং না জানা একটা আলাদা সমস্যা, এটার সাথে আমাদের আজকের প্রশ্নের কোনো মিল নাই। ওকে, বিজনেস কেস মানে কি? বিজনেস কেস মানে হচ্ছে তুমি যখন একটা জিনিস কাজ করছো সেখানে তুমি সবকিছুর আপসাইডটা একটু হিসাব করে বের করছো, ডাউন সাইডটা হিসাব করে বের করছো। তুমি যে তোমার জীবনের ছোট বড় সিদ্ধান্ত নাও, যখন তুমি একটা দোকানে গিয়ে একটা শপিং করো, একটা জামা কিনো, তো তুমি কি নিজে থেকে কিছু চিন্তা করো না যে এই জামাটা আমার কিনলে কি লাভ, না কিনলে কি লাভ? আমি তো দেখি তোমাদের পকেটে পকেটে অনেকগুলো সিম থাকে, তো কেমনে বুঝো তোমরা যে কাকে অন 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 নেটওয়ার্ক কাকে কল দিতে হবে, রাত 10টার পর কাকে ফোন দিতে হবে, কোনটা দিয়ে ডেটা ব্রাউজ করতে হবে, এটা কিভাবে তুমি বুঝো যদি তুমি কম্পারেটিভ অ্যানালাইসিস না করতে পারো? রাইট? সো তোমরা কিন্তু কম্পারেটিভ অ্যানালাইসিস কিন্তু সবসময় করো, ভালো এবং মন্দটা কি তোমরা কিন্তু এটা জানো বা করো। এই কাজটাই যখন তুমি আরেকটু স্ট্রাকচার করে করবা তখন কিন্তু তুমি হয়ে গেলা বিজনেস কেস হয়ে গেল। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার বিজনেস কেস করার জন্য, ইফ আই এম নট রং, তোমার অর্গানাইজেশনে কিন্তু এরকম লোক থাকবে, ফাইন্যান্সে এরকম পিপল থাকবে যারা তোমাকে হেল্প করবে। বিকজ তুমি তো কোনো ভ্যালু জেনারেট করতে যাচ্ছ না, আইদার তুমি রেভিনিউ বাড়াতে চাও তোমার কাজটার মধ্যে দিয়ে বা কস্ট কমাতে চাও, এটা কিন্তু ফাইন্যান্সের লোকও ওই স্বার্থ নিয়েই বসে আছে। কাজে তুমি যদি যে বলো যে ভাই আমার মাথায় একটা আইডিয়া আসছে বা আমি আগের কোম্পানিতে এরকম কাজ করছি, আপনার এখানে করতে চাই, আমাদের এখানে করতে চাই, আপনি একটু বিজনেস কেসটা করতে আমাকে হেল্প করেন, দিস পিপল উইল কাম এন্ড হেল্প ইউ। ওকে, সো যারা অ্যানথ্রোপোলজি থেকে প্রশ্নটা করেছে বা যে পড়েছে, আমি তাকে বলবো ডোন্ট টেক ইট অ্যাজ ইয়োর লিমিটেশন, রাদার তুমি তোমার এটা স্ট্রেংথ হিসেবে নাও। স্ট্রেংথ আমি একটু পরে বলছি। তুমি জেনে নাও যে তোমার মাথায় যা আসছে ইমপ্লিমেন্ট করার জন্য তুমি কাউকে একজনকে পাবা তোমার সাথে যে তোমাকে হেল্পটা করবে। বাট তোমার স্ট্রেংথটা কি সেইটা আমি বলি, যেটা কিনা একজন ম্যাথমেটিক্স এর মানুষের নাই। তোমরা হয়তো জানো কিনা জানি না, আমাদের দেশে আমাদের যারা রিক্সা পুলার, রাইট, তারা কি ফোন ইউজ করে তোমরা খেয়াল করছো? তারা কি স্মার্টফোন ইউজ করে না বাটন ফোন ইউজ করে? বেশিরভাগ ক্ষেত্রে বাটন ফোন ইউজ করে। তোমরা কি কেউ জানো কারণটা কি? কি কারণে তারা বাটন ফোন ইউজ করে? কারণ বলো তো, অনেকগুলা কারণ থাকতে পারে, কার কার কি মনে হয়? টিকে অনেকদিন বেশি, ওকে, অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল, চালাতে সহজ, চালানো সহজ। ওকে, অনেকগুলা কারণ বলছো সামিয়া, থ্যাংক ইউ। হয়তো এই কারণগুলো সঠিক, আমি বলছি না ভুল, কিন্তু মূল কারণটা তুমি বলো নাই। আমি এই জন্য আরো কাউকে ট্রাই করতে চাই, আর কেউ চালাতে পারে। স্যার লুঙ্গির ভাঁজের ভিতর বাটন ফোনটাই বেশি ভালো করে আটে, স্মার্টফোন না। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য রিজন। আমি জানি না নাসিফ রাইট, নাসিফের ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না, অথবা এটা অলরেডি রিসার্চ রেজাল্ট হয়তো বা এই জন্য হয়তো শেয়ার করে, বাট ওর ইনসাইটও থাকতে পারে। স্যার বিবিএ ম্যানেজমেন্ট আর ইউ। ওকে, গ্রেট। আমি তোমাকে আন্ডারমাইন করছি না নাসিফ, গ্রেট। বাট আমি যেটা বলতে চাচ্ছি, দিস ওয়াজ এ রিসার্চ রেজাল্ট, এবং এই রিসার্চটা কারা রেজাল্টটা বের করছে? পিপল ফ্রম অ্যানথ্রোপোলজি, পিপল ফ্রম সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা অ্যানালাইসিস করে বের করছে কেন রিক্সাওয়ালারা, কেন মোবাইল ফোন স্মার্টফোন ইউজ করে না। কাজেই সামিয়া যে কথাগুলো বলেছে বা অন্যরা, এগুলো কিন্তু সব ভ্যালিড রিজন, কিন্তু এটা কিন্তু কোর রিজন না, রুট কজ না। এবং তুমি যতক্ষণ পর্যন্ত রুট কজ সলভ করবা না, তুমি অন্য সব সলভ যদি করে দাও, সামিয়ার জন্য আমি বললাম তাহলে আমি ক্ষুদ্র ঋণের মাধ্যমে অ্যাফোর্ডেবল করে দিচ্ছি ফোন, তাও কিন্তু কিনবে না। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি লুঙ্গির সাথে এরকম না একটা কিছু ব্যবস্থা করতে পারবা যে ওর ওইখানে স্মার্টফোনটা সে স্মার্টলি রাখতে পারবে। যদি এটা আজীবনে সম্ভব না হয়, কারণ আমার কথা শুনে মারুফ হাসতেছিল, সাইফ মারুফ, যে লুঙ্গির আবার পকেট দিবেন কি ভাইয়া, এটা অ্যানথ্রোপোলজির একজন লোক বলতে পারে, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে প্র্যাকটিক্যাল কি প্র্যাকটিক্যাল না। এটা আমি দাবি করতে পারি, মোবাইল ফোন কোম্পানি দিয়ে দাও ভাই একটা করে পকেট, লুঙ্গিও দান করে দাও, কিন্তু এটা মানুষ গ্রহণ করবে কিনা, এটা কিন্তু ওই নৃতাত্ত্ববিদরাই বলতে পারে যে আমাদের 1000 বছরের অভিজ্ঞতা ভাইয়া এটা ওরা নিবে না মানুষ, অথবা এটা ভাইয়া নিবে, চলেন এটা করি।
আমরা পার্টিকুলারলি রবিতে সোশ্যাল সায়েন্স থেকে লোক হায়ার করতে চাই। কেন? কারণ না আমাদের চিন্তা ভাবনাগুলো বায়াস হয়ে গেছে, আমরা সব একরকম। এই যে আমরা যারা বিবিএ পড়ি কি সবই তো একই রকম, এই বিজনেস কেস কম্পিটিশন এগুলা করে করে, কিন্তু আমাদের মাথায় কিন্তু নতুন কিছু বলার মতো কোনো লোক নাই, নতুন কোনো তত্ত্ব দিবে, নতুন আমাদেরকে চ্যালেঞ্জ করবে, এরকম কোনো লোক নাই আসলে। কারণ সবাই তো একই রকম ভাবে চিন্তা করি, তাই না? এবং একরকম ভাবে চলা লোকরা কিন্তু একসাথে থাকতে খুব অভ্যস্ত। তুমি দেখবা তাদের সাথে তুমি বন্ধুত্ব করতে চাও যাদের সাথে তোমার চিন্তা মিলে। তুমি কিন্তু একটা অন্য চিন্তার লোককে তোমার গ্রুপে আনতে চাও না, কারণ আনকমফোর্টেবল, কি বলে না বলে বুঝি না। বাট এখন কিন্তু দিন বদলাই গেছে, এখন কিন্তু মানুষ এটা খুঁজতে শুরু করছে। তো আমি বলবো যারা অ্যানথ্রোপোলজির কথা বলেছো, বা আমি স্পেসিফিকলি উল্লেখ করছি কারণ এই সাবজেক্টগুলো সে মেনশন করেছে, হয়তো বিউপিতে পড়ায় না, বাট এরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকতে পারে, আমি আসলে জানি না বিউপিতে পড়ায় কিনা অ্যানথ্রোপোলজি, বা সোশ্যাল সায়েন্সের অন্যান্য সাবজেক্ট গুলো আছে। আমরা রিসেন্টলি 2-3 জনকে হায়ার করেছি এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন থেকে। তোমাদের কম্পিটিশন অবশ্যই এগুলা শুনলে রাগ করেও না, কিন্তু ওরা কি বিষয় পড়ে, ওদের ওদের একটা মেয়েকে আমরা হায়ার করেছি, ওদের সবই মেয়ে, একটা মেয়ে ও পরে পড়েছে হচ্ছে ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স বা এরকম কোন একটা সাবজেক্টে পড়েছে। অ্যান্ড উই আর সো হ্যাপি, তার যে থট ইজ টোটালি ডিফারেন্ট। আমাদের কোনো কিছুতে কিন্তু আমরা পলিটিক্যাল সাইড নিয়ে চিন্তা করি না আমাদের এমনি ডিসিশন মেকিং এ, কিন্তু ওর সবকিছুর মধ্যে একটা পলিটিক্যাল ভিউ পয়েন্ট কিন্তু আছে। পলিটিক্স মানে আওয়ামী লীগ বিএনপি না, কিন্তু পলিটিক্স মানে হচ্ছে মানুষ কি চায়, মানুষের চাওয়া পাওয়া কি, ইকোনমিক্স কিভাবে কাজ করছে মানুষের রুটি রুজির জায়গায়, এগুলো ভিউ পয়েন্ট ওর ভিতরে আছে, বিকজ শি ইজ ডিফারেন্ট, সেজন্যই না সেগুলো বলতে পারছে। সো আমি বলবো ম্যাথমেটিক্স আমরা একটু কম জানতেই পারি, সবাই তো ছোটবেলা থেকে অত ভালো ম্যাথমেটিক্স পড়ে বড় হই না, বাট উইকনেস নিয়ে ভেবো না, তোমার স্ট্রেংথটা কোথায় সেটা নিয়ে ভাবো। এবং সেক্ষেত্রে আমি বলেই দিলাম, কোম্পানিজ আর নাও লুকিং ফরওয়ার্ড ফর পিপল ফ্রম আদার ডিসিপ্লিন, অন্যান্য ডিসিপ্লিনের লোক কিন্তু খুঁজতে শুরু করছে। পার্টিকুলারলি আমি একটা গ্রুপের কথা বলবো, আমি মনে করি এখানে কেউ নাই, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তোমরা বলে দিও। স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশে যে পরিমাণ অ্যানালাইটিক্স এর কাজ হচ্ছে, এই অ্যানালাইটিক্স গুলো কারা চালাচ্ছে জানো? কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা, বিকজ তারা প্রোগ্রামিং পারে, কিন্তু তারা কিন্তু স্ট্যাটিস্টিশিয়ান না। তাদের সংখ্যা নিয়ে কি রেজাল্ট বের করতে পারে কিন্তু তারা জানে না, জানার কথা না, কিন্তু তারা এই জায়গাটায় দাপট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ এখানে স্ট্যাটিস্টিশিয়ানরা এখনো জেগে উঠে নাই। স্ট্যাটিস্টিশিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ওরা ভর্তি হয়ে ভাবে আমার তো কোনো চাকরি বাকরি নেই, আমার তো বিসিএস দিতে হবে বা অন্য কিছু। বিসিএস খারাপ না, কিন্তু আমি বলছি একজন স্ট্যাটিস্টিশিয়ান যেদিন জয়েন করে ক্লাসে, সেদিন যদি এই স্বপ্নটা সে নিতে পারে যে আমি একটা প্রতিষ্ঠানকে ঘুরাই দিব আমার মেধা দিয়ে, তাহলে সে কিন্তু ডিফারেন্টলি স্ট্যাটিস্টিক্স শিখবে। তো দিজ আর ফিউচার এরিয়াস যেখানে হয়তো বিবিএ দেরকে মানুষ একটু কোণঠাসা করে ফেলবে, কাজে বিবিএ লোকদেরকেও আরো একটু পড়ালেখা মনোযোগ দিয়ে করা, আরো একটু সিরিয়াস হইতে হবে, কারণ রাজত্ব হয়তো আর থাকতেছে না আমাদের একার। মন খারাপ হইলো নাকি আবার এটা শুনে? সময় লাগবে, তোমরা এই বিপদের মধ্যে পড়বা না, আরো হয়তো 10 বছর পর ওই ঘটনাগুলো ঘটবে, যদি তারা জেগে ওঠে। অনেক ইপস এন্ড বাটস আছে, আর তারা যদি ঘুমাতে থাকে তো জেগে জেগে উঠতে উঠতে আমরা দৌড় দিয়ে দিচ্ছি, আমরা পার পেয়ে যাবো। ইয়েস। ওকে, আমরা কি পরের প্রশ্নে যাব? Yes, let's give the floor to Yasin Islam. He has been raising his hand for a অনেকক্ষণ long ধরে time. ইয়াসিন হাত তুলে রাখছে, ইয়াসিনের হাত ব্যথা হয়ে গেছে। Thank you so much. Sir, I had two questions. একটা হচ্ছে Okay. স্যার, আমরা ধরেন যখন আপনার অফলাইন অফিস ছিল, হুম। তখন আপনারা হয়তোবা ফিজিক্যালি দেখতে পাচ্ছেন যে কোন এমপ্লয়ি কাজ করছে বা কি কাজ করছে না, এফিশিয়েন্ট না, সে ঘুরে বেড়াচ্ছে কিনা, বাট এখন যে ওয়ার্ক ফ্রম হোমে এটা আপনারা কিভাবে কন্ট্রোল করছেন? এন্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে স্যার, কিছু অর্গানাইজেশনকে দেখা যাচ্ছে, মানে আমাদের সিনিয়রদের থেকে কমপ্লেন আসে যে তারা হচ্ছে অনেক বেশি ওভারওয়ার্ক করাচ্ছে এমপ্লয়ীদেরকে, তারা হচ্ছে অনেক সময় রাত 2টা-3টা পর্যন্ত কাজ করে, আগে যেটা অফিসে করতে পারতো। সো এটার মানে প্রোজ এন্ড কনস কি হতে পারে? আচ্ছা, হ্যাঁ, আমি একটু আগেও বলছি, ইয়াসিন তোমার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। একটু আগে বলছি প্রত্যেকটা জিনিসের কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। আমার জন্য একটু প্রশ্নগুলো স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দেওয়া কঠিন, কারণ আমি একটু আগে বলছি রবি ছাড়া আমি কোথাও কোনো কাজ করিনি, কাজে আমি যাই বলবো তোমরা দিন শেষে বয়েল ডাউন করে বাইর করবে এটা রবি। বাট ফর দ্য টাইমিং লেটস ফরগেট রবি টবি, ভুলে যাই আমরা কিছুক্ষণের জন্য। হ্যাঁ, এটা ট্রু যে আগে যখন আমরা অফিসে কাজ করতাম, বাসায় চলে আসতাম, 8টার সময় কেউ ফোন করলে জিজ্ঞেস করতো ভাইয়া একটু কথা বলা যাবে কি, বা সিনিয়ররা জিজ্ঞেস করতো যাবে কথা বলা যাবে, ব্যস্ত আছো নাকি। কিন্তু এখন এটা আর কেউ করে না, রাত 10টায় ফোন ধরে বলে ওইটা কিন্তু দিলা না তুমি। মানে সবার মাথা থেকে না ওই ব্যারিয়ারটা চলে গেছে, টাইমের ব্যারিয়ারটা নাই হয়ে গেছে, এই জন্য যে কেউ যে কোনো সময় মানুষকে নক করতে পারছে। সো এটা হচ্ছে একটা সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জের কারণে কিন্তু ঘটেছে এই জিনিসটা। এবং আমরাও এরকম অনেক খবর পাই যে অনেক টিম রাত 10টা পর্যন্ত মিটিং, 11টা পর্যন্ত মিটিং, এটা কিন্তু হচ্ছে। তো আমি বলবো এখানে আমাদের এইচআর এর একটা খুব স্ট্রং রোল আছে, কারণ বিষয়টা কিন্তু হচ্ছে কতটা ওই তোমার
কি বলবো, প্রোডাক্টিভিটির নামে খুব দ্রুত তুমি সমস্ত এনার্জি ডাইলুট করে দেওয়ার মতো কিন্তু হয়ে যাচ্ছে। সো আমি একটা লোককে যদি ঘন্টার পর ঘন্টা ধরে কাজ করাতে থাকি, 3 মাসের মধ্যে লোকটা কিন্তু প্রোডাক্টিভিটি হারায় ফেলবে, তাই না? যতই তার নিডি লোক হোক না কেন, তার তো পার্সোনাল একটা ডেলিভারি আছে, সেটা কিন্তু সে হারায় ফেলবে। তো এই সমস্ত জায়গায় আমি মনে করি আমাদের এইচআর থেকে উই নিড টু প্রিপেয়ার সাম রিপোর্টস। থ্যাঙ্কস টু এইচআর টেকনোলজি ওয়ান্স এগেন অনেক কিছু কিন্তু এখন রিপোর্টে বাইর করে ফেলা যায়। এই মিটিং গুলো কিসে হয়? যেমন আমাদের গুলো মাইক্রোসফট টিমসে হয় বা জুমে হয়, কোনো না কোনো মাধ্যমে তো হচ্ছে। চাইলে কিন্তু স্ট্যাটিস্টিক্স বাইর করে ফেলা সম্ভব যে এই 129 জন লোক থেকে যে 98 লোক হয়ে গেল, কারা আমাদেরকে ছেড়ে চলে গেল, তারা কেন চলে গেল, এগুলো কিন্তু চাইলে বের করা সম্ভব। এরা এর আগে কোন কোন সেশন এরকম ভাবে চলে যেত, তাদের গিফট হ্যাম্পার কি তাহলে তাদের কাছে যাবে নাকি যাবে না, কারণ তারা পুরস্কার পাওয়ার পরে চলে গেছে। এই ধরনের না অ্যানালিটিক্স কিন্তু চাইলে বের করা সম্ভব, এবং এগুলো যদি বের করা যায় তখন কিন্তু চাইলে আমরা উইথ অথেন্টিক ইনফরমেশন আমরা লাইন ম্যানেজারকে জানাতে পারি যে ভাইয়া এই যে আপনি সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত করেন মিটিং, আপনি না হয় সুপার হিউম্যান ধরে নিলাম, কিন্তু অন্য লোকগুলা তো সুপার না, তারা শুধু হিউম্যান, তো তাদেরকে তো এটা আপনি চাপাই দিলে তো হচ্ছে না, রাইট? সো আই এগ্রি উইথ ইউ। ইসমাইল সামথিং রাইট প্রশ্নটা করেছিলাম। সো কিছুটা ইয়াসিন সরি, কিছুটা চ্যালেঞ্জ আসলে হচ্ছে, কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে, এবং আই থিঙ্ক আমাদের এইচআর এবং ম্যানেজমেন্টের এখানে রোল আছে যে মানুষকে জানানো এবং বলা যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ নট রাইট। আমরা যেমন সহজেই ধরনের লোকজন ফাঁকি দিবে, এটাও যেমন সত্য, সেটাও যেমন মানুষকে অ্যাওয়্যার করতে হবে যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ নট রাইট। যারা ওভারওয়ার্ক করাচ্ছে ইন দ্য নেম অফ ডেলিভারি, তাদেরকেও আমাদের বলতে হবে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ নট রাইট। আই এগ্রি উইথ ইউ। ওকে স্যার, আই হ্যাড অ্যানাদার কোয়েশ্চেন, যে হচ্ছে স্যার Okay. আপনারা এখন কিভাবে কন্ট্রোল করছেন যে আপনার ওয়ার্কাররা ঠিকভাবে কাজ করছে কি করছেন, মানে এমপ্লয়িরা? ওকে, সো ইয়াসিন, সোফার আমরা এরকম কোনো কন্ট্রোল মেকানিজম রাখি নাই যে কে কাজ করছে বা করছে না। আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, যখন গত বছর কোভিডটা শুরু হয়েছে মার্চের পর, মানে হোম অফিস, এই ধরনের কিছু টেন্ডেন্সি আমরা মানুষের মধ্যে পেয়েছিলাম। সন্দেহ বাতিকগ্রস্ত লোক কিন্তু সবসময় থাকে, তুমি যদি সামনে বসে কাজ করো তারপরও মানুষ সন্দেহ করে, এরকম কিছু লোক আছে। এটা ইরেসপেক্টিভ অফ এনি অর্গানাইজেশন, রবি কবি ছবি সবার জন্য কথাটা সত্য। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে কিছুদিনের মধ্যে আমরা দেখেছি লোকজনের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গিয়েছিল। সো এবং আমাদের যে ইয়ার এন্ড রেজাল্ট হয়েছে, আমরা কোনো অংশে অন্যান্য বছরের থেকে আমরা খারাপ করিনি, রাদার আমরা ভালো করেছি কনসিডারিং প্যান্ডেমিক। সো এটা যখন ঘটেছে আমাদের ম্যানেজমেন্ট খুব পজিটিভলি নিয়েছে, এবং উল্টে আমাদেরকে বিভিন্ন গিফট টিফটও পাঠাইছে, মানে অল এমপ্লয়িকে, যে ইউ ডিড ট্রিমেন্ডাস গুড জব, কোভিড এর সাথে মিলিয়ে মিলিয়ে জিনিস পাঠিয়েছে। সো এই সমস্ততে যেটা হয়েছে কি, আমাদের অর্গানাইজেশন রবিতে, আমি বলবো না প্রত্যেকের কথা বলতে পারবো না, বাট অ্যাজ এ হোল এই সন্দেহের জিনিসটা আমাদের মধ্যে এখন আর নাই। কাজেই আমরা ওই কন্ট্রোল যে শব্দটা তুমি বলেছো সেটা নিয়ে আমরা মোটেই চিন্তা করছি না। বাট অফকোর্স যদি কোম্পানির পারফরমেন্স ড্রপ করে বা এই ধরনের কোনো ভিজিবল আউটপুট পাওয়া যায়, তখন হয়তো ম্যানেজমেন্ট এটা নিয়ে কনসার্ন হবে। এই মুহূর্তে নয়, এবং আমি কোনো ম্যানেজমেন্ট ফোরামে এই ধরনের কোনো কথা শুনি না। আর আমার কথা পার্সোনালি আমি বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, যে আমার সাথে 3 জন কাজ করে আমার টিমে, আমি বলেছি আমি এদেরকে নিয়ে লিস্ট বদার্ড, এরা এখন কোথায় আছে কি আছে আমি কোনো সময় চিন্তা করি না। রাদার আমি উল্টা মনে করি ওরা কখন আমাকে বলবে যে ভাইয়া আমাকে একটু ছুটি দেন। আমি পার্টিকুলারলি শীতাবের কথা বললাম, আমি আবার বলি ওর একটা 1 সপ্তাহের ছুটিও এখন পর্যন্ত নেইনি। ও নিয়েছিল ছুটি, চেয়েছিল, কিন্তু ওই যে ওই সময় আবার এই যে কোভিডের এটা বেড়ে গেল, আবার সব লকডাউন টকডাউন দিল, ও আর যেতে পারলো না। তো আমি ওকে বলছি তুমি এমনিতেই বাসায় কাটো ছুটি নিয়ে, কিন্তু নিচ্ছে না। তাহলে দেখো বিষয়টা কিরকম, কন্ট্রোলের কথা বলছো, আমি আবার উল্টা কন্ট্রোল করতে হচ্ছে, ওকে ছুটি বাধ্যতামূলক করতে হচ্ছে। আমি বুঝাতে পারছি? সো আমার মনে হয় যদি সবাই হোল হার্টেডলি সাপোর্ট দেয়, দেন ইটস নট অ্যান ইস্যু। বাট ওই জায়গাটা খুব কঠিন, যে সবাইকে একটা পেসের মধ্যে নিয়ে আসা, এটা আসলে খুব কঠিন। এটা যে আমরা খুব পেরেছি তা মনে করো না কিন্তু আমার কথা শুনে, বাট দ্যাট ইজ আলটিমেট থিং উই হ্যাভ টু ডু। আমাদের আসলে অন্য কোনো রাস্তা ফাঁকা নেই, আমাদেরকে এই অন্যের উপর আস্থা এবং বিশ্বাস রেখেই এই জার্নিটা পার করতে হবে। আমি কি তোমার প্রশ্ন উত্তর দিতে পারছি ভাইয়া? জি জি। ওকে, I guess ভাইয়া we are running out of time, so আমরা একটু quickly আমাদের Q&A গুলা brief করে ফেলবো। So yes. Nala, please help us out, and Bhaiya as well. Shihab Al Quraish, he has also been raising hand for a long time. Please proceed. Thank you, Apu, for giving me the floor. স্যার আমার দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে আপনি বলেছিলেন যে এইচআর ইজ অল অ্যাবাউট পিপল। আমরা চাইলে রবির বিল্ডিং চেঞ্জ করে ফেলতে পারি বা স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে পারি, বাট পিপল তাদেরকে আমরা কোনোভাবে রিপ্লেস করতে পারি না। তো এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, যদি পিপল ইনঅ্যাক্টিভ হয় সেক্ষেত্রে কি তাদেরকে রিপ্লেস করাটা জরুরি কি জরুরি না? আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ বেটার,
agile or waterfall model Okay. in case of? সো প্রথম পার্টটা আমি বলি, হয়তো প্রথম কথাটা তুমি হয়তো লিটারালি নিয়ে নিয়েছো। আমি যেটা বলতে চেয়েছি যে ধরো গ্রামীণফোন এবং রবি দুইটা কোম্পানি মার্কেটে হিউজলি কম্পিট করছে এই মুহূর্তে। আমি বলতে চাচ্ছি গ্রামীণফোনের সমস্ত স্ট্র্যাটেজি চাইলে রবি কপি করতে পারবে, রবির সমস্ত কিছু চাইলে গ্রামীণফোন কপি করে ফেলতে পারবে কালকে সকালে। এটার কোনোটাই কপি সম্ভব না, এরকম কোনো কিছু নাই। অর্থাৎ আমরা সবার আগে 4G বাংলাদেশের সব জায়গায় দিয়েছি, গ্রামীণফোন কয়েকদিন আগে দিয়ে বলতেছে আমরাও সব জায়গায় দিয়ে দিচ্ছি। সো এটা কোনো ব্যাপার না, এটা ইনভেস্টমেন্টের ব্যাপার, টাকা খরচ করলে এটা সম্ভব। কিন্তু আমি বলেছি যে 1300 লোক আজকে রবিতে কাজ করছে, কোনোভাবেই এই 1300 লোককে তুমি গ্রামীণফোনের 1300 লোকের সাথে কোনো প্যারামিটারে তুমি কম্পেয়ার করতে পারবে, এটা পসিবল না। ওরা এই রিপ্লেসমেন্টটা করতে পারবে না, আমি এটা বলতে চেয়েছি। বিউপিতে তোমরা যে পিপলরা এখন পড়ালেখা করছো তোমাদের ক্লাসটা, এই ক্লাসটা কখনোই আইবি এর একটা ক্লাসের সাথে রিপ্লেস করা যাবে না। এখন এই কম্বাইন্ড শক্তি তোমার টিচার এবং স্টুডেন্ট মিলে তোমরা জয়েন্টলি আইবি কে বিটও করে দিতে পারো, আইবিও তোমাকে বিট করতে পারে, সেটা হচ্ছে এন্ড রেজাল্ট। কিন্তু আমাকে ধরে নিতে হবে এটাই আমার সর্বোচ্চ শক্তি, এর থেকে উপরে আর আমি কোনো চেঞ্জ করতে পারবো না। সিলেবাস চেঞ্জ করতে পারবো, বিল্ডিং চেঞ্জ করতে পারবো, সবকিছু পারবো, কিন্তু এই টিচার যে মানুষগুলো, ফ্যাকাল্টি আর আমার এগুলো আমি বদলাইতে পারবো, আমি এই কথাটা বলেছি। ওকে, বাট অফকোর্স কোনো জায়গাতেই নন পারফর্মার লেস পারফর্মারের তো জায়গা নেই, সেটা তো অবশ্যই তাকে রিপ্লেস করতে হবে, আমি ওই অর্থে রিপ্লেস বলেছি। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, আর ওয়াটারফল আর অ্যাজাইল, এটা উত্তর খুবই সহজ, অনলি অ্যাজাইল মেথডটাই এখন চলছে এবং আমরা এখন এটা ফলো করছি। সো ওয়াটারফল থেকে আমরা যতদূর সরে যেতে পারবো আমাদের জন্য ততই ভালো। আমাদের এখন প্রত্যেক দিনের কাজ আমরা অ্যাজাইল মেথডে করি। তুমি হয়তো বিশ্বাস করবে না, যেহেতু তুমি ওয়াটারফল অ্যাজাইলের প্রশ্ন করেছো, আই হোপ ইউ নো স্ক্রাম, রাইট? স্ক্রাম সম্পর্কে তোমার আইডিয়া আছে, রাইট? Yes sir, a little. লিটল ডেইলি স্ট্যান্ড আপ যেগুলা বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে করে, প্রতিদিন সকালবেলা 15 মিনিট মিটিং করে, তারপর কাজ নিয়ে ঝাঁপায় পড়ে, তারপর বলে না যে কি যেন লগ হোয়াট এভার, এইসব আমরা আমাদের টিমে, আমাদের 4 জনের টিমে এটা মেনটেন করি। প্রতিদিন সকাল 10টার সময় আমরা ডেইলি স্ট্যান্ড আপ মিটিং করি। সো আমরা আমাদের টিমে, পুরো এইচআরে না কিন্তু আমরা টিমে, আমরা এটা প্রায় 1-1.5 বছর ধরে ফলো করছি অ্যাজাইল মেথড, এবং এটা খুবই এফেক্টিভ এবং খুবই কার্যকরী। সো আমরা যত দ্রুত ওয়াটারফল থেকে বের হয়ে যেতে পারবো তত ভালো। মেবি এই কোয়েশ্চেনটা সবার জন্যই ইম্পর্টেন্ট, বাট হয়তো সবাই বুঝে নাও থাকতে পারো, বাট যেহেতু টাইমের প্রেশার হচ্ছে সেজন্য আমি আর ওদিকে যাচ্ছি না। তোমরা পরে একটু ওয়াটারফল ভার্সেস অ্যাজাইল সার্চ দিলে ইন্টারনেটে এর ব্যাপারে অনেক কিছু পেয়ে যাবে। Thank you. Welcome. So let's move on to the comment section again. Yes. This one is by Nusrat Jahan. She asked, is here any specific format to solve a HR related case? If you consider Advent HR, we have no specific format. Whatever are our requirements will be mentioned in the case that you will be sent tonight. Next up is from Khalid Yasin. Currently, majority of the companies have online gamified talent assessment system. Do you really think it actually brings out the actual talent? Because I have seen tons of people randomly playing the games and got selected. And any tips about how to crack this assessment process? আচ্ছা, যেটা হয় কি, আমাদেরকে একটু সিস্টেমের তো সাপোর্ট নিতে হয়, যেটা তোমরা গেমিফিকেশনের কথা বলেছো, বিকজ এখন আসলে এত মানে ট্যালেন্টটা এত ওয়াইড স্প্রেড। আসলে আমি সরি, এটা আমি সংক্ষেপে উত্তর দিতে পারছি না, একটু না বললে তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারবে না জিনিসটা, এবং তোমরা কয়দিনের মধ্যে এটা ইন্টারঅ্যাক্ট করবা এই জিনিসটা, যেহেতু তোমরা জবে ঢুকতে চাইবা। আমি চাই না তোমাদের মনে কোনো দুঃখ থাকুক এটা নিয়ে। আগে কিরকম ছিল, আগে লোকজন একটা একটা করে সিভি নিয়ে বক্সে দিয়ে আসতো, তোমাদের চাচারা বড় ভাইরা হয়তো এটা ফিল করছে, রাইট? কিন্তু তখন হয়তো ইউনিভার্সিটিও বাংলাদেশে কম ছিল, সুযোগ সুবিধা কম ছিল, কিন্তু এখন কিন্তু ডিজিটাল এবং অনেক কিছু ওয়াইড স্প্রেড হয়ে গেছে। কাজে এখন কিন্তু সারা দেশ থেকে বিদেশ থেকেও অনেকে অ্যাপ্লাই করে, রাইট? তো এই যে এত মানুষকে তুমি কিভাবে যাচাই বাছাই করবে? আমি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউপি দেখে কিন্তু ফেলে দিতে পারি না বাকি সিভি গুলো, সেটা তো হচ্ছে না, নিয়ম না, তাই না? আমরা বলি ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার, সবাইকে সুযোগ দিতে হয়। এখন আমি কেমনে দিব? এই জায়গায় গিয়ে আমরা টেকনোলজির সাপোর্ট নিতে শুরু করছি। আমরা শুধু না, সব গ্লোবাল এমএনসি কোম্পানিগুলো সাপোর্ট নিচ্ছে, যে ওখানে গিয়ে তারা একটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সেট করছে। এখন এগুলোকে গেমিফাইড কেন করেছে? কারণ জিনিসটা যাতে বোরিং না হয়। সাইকোমেট্রিক টেস্ট কিন্তু আগে অন্যরকম ছিল, এখন একটু গেমিফাইড করে দিছে যাতে বোরিং না হয়, তুমি যেন এনার্জি নিয়ে কাজটা করতে পারো। আর 3 নম্বর হচ্ছে, যারা এগুলো করেছে তারা কিন্তু ভুইফোর অর্গানাইজেশন না, যে আমি মন চাইলেও আমি একটা গেম বানাই দিয়ে দিলাম, দ্যাট উই ক্যানট ডু অ্যাকচুয়ালি, বা কেউ করে থাকলে অন্যায় করছে। আমাদের কিন্তু এগুলো কোনো প্রফেশনাল অর্গানাইজেশনের কাছ থেকে বাই করতে হয়, কিনতে হয়। যেমন আমরা কারোর কাছে নেই, আমরা কিন্তু অ্যাসেন্ডোর কাছ থেকে নেই। তোমরা ইন্টারনেটে পরে সার্চ দিও, ASCENDO, অ্যাসেন্ডো, এদেরটা আমরা বাই করি বা ওদেরটা আমরা ব্যবহার করি। তারপরে ধরো তোমার ইউনিলিভার, হায়ার ভিউ,
একটা ব্যবহার করে, এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্নটা ইউজ করে। এবং এরা কিন্তু প্রত্যেকেই, আমি রবি ইউনিলিভারের কথা বলছি না, যাদের সলিউশন আমরা কিনছি তারা ওয়ার্ল্ডের খুবই রেকগনাইজড এবং ফেমাস অর্গানাইজেশন। সো এবং তাদের অনেক দিনের অভিজ্ঞতা এই সাইকোমেট্রিক টেস্ট করার জন্য। সো ওইগুলা কারণে আমরা ওইগুলা ব্যবহার করি, সিস্টেমগুলো ব্যবহার করি। বাট কেউ যদি আমাকে এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে ভাইয়া আপনি যে এক্স কে নিলেন ওয়াই কে নিলেন না, আপনি কি শিওর এক্স এর থেকে ওয়াই ভালো? যদি শুধু সাইকোমেট্রিক টেস্টের কথা হয়, গেমিফাইড, আমি কিন্তু বুকে হাত দিয়ে এটা বলতে পারবো না, বিকজ একটা টেকনোলজি আমাকে বলতেছে ও ভালো ও খারাপ, এটা কোনোদিন হতে পারে না, রাইট? তো আমরা কিন্তু কখনোই শুধুমাত্র এটার উপর নিয়ে ডিসিশন নেই না, এটা আমাদের একটা ফার্স্ট স্টেপ। এরপরে কিন্তু অনেকগুলো স্টেপ দিয়েই এই রিক্রুটমেন্ট গুলো হয় এবং আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব পরের স্টেপ গুলোতে ইডোর ফ্রি রাখার জন্য। কাজেই তুমি পছন্দ করো বা না করো, আমি চাই বা না চাই, আমাদেরকে এইগুলো ব্যবহার করতেই হবে, আদারওয়াইজ আমরা সবাইকে অপরচুনিটিটা দিতে পারবো না। এগেন এটাও আমি স্বীকার করছি যে এইগুলো সিস্টেমের গুলোতে কিছু না কিছু ইরোর থাকে, যেটা আমরা চেষ্টা করি পরবর্তীতে নেক্সট সিস্টেম গুলোতে ইমপ্রুভ করার জন্য। ওকে, তো এটাকে তোমরা নেগেটিভলি নিও না, রাদার আজকে আমি অ্যাসেন্ডোর কথাটা আমি স্পেসিফিক কিন্তু উল্লেখ করেছি, সো দ্যাট তুমি আজকে থেকেই যদি রবির প্রতি তোমার আগ্রহ থাকে তুমি অ্যাসেন্ডো সার্চ করতে পারো, এবং তুমি যদি জিনিসটা একটু খুঁজে দেখো আসলে কি টেস্ট নেয় কি হয়, তুমি যদি রিয়েল টেস্টে বসবা ডেফিনেটলি উইল ডু গুড, তাই না? একটু হলেও তো ভালো করবা, তো সেটা করা যাবে। আর দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি ছিল নালা, আরেকবার একটু লাস্টের অংশটুকু এই প্রশ্নের। He asked that any tips for like doing better in this assessment? আচ্ছা, সো ওই যে আমি টিপসটা লাস্টে বলেও ফেলছি। অ্যাকচুয়ালি তোমরা যখন যে কোম্পানিতে যাবা আগে থেকে একটু রিসার্চ করে নিবা যে এই কোম্পানি কোন টেস্টটা ব্যবহার করে, এবং তুমি কিন্তু লিগালি তুমি কিন্তু আস্ক করতে পারো তাকে। ইভেন তুমি ইন্টারভিউতে যাওয়ার আগে কিন্তু তোমার লিগ্যাল রাইট আছে, যদি আমাদের দেশে কেউ করে না, যে আমাকে কি ইন্টারভিউ নেবে আমাকে আগে বলে দেন, এটা কিন্তু জানার অধিকার তোমার আছে। সব অর্গানাইজেশন পজিটিভলি নাও নিতে পারে এটা জিজ্ঞেস করলে, বাট এটা অধিকার আছে তোমার। সো তোমার এটা অধিকার আছে জানার যে তোমার কোন টেস্ট দিবা, এটা ফর্মালি ইনফর্মালি তুমি জেনে নাও, তোমার তো লোকজন আছে বন্ধু বান্ধব বড় ভাই, জেনে নিবা কোন টেস্টটা নিবে। তুমি জাস্ট ইন্টারনেটে একটু সার্চ করে নিবা। আর এই টেস্টগুলো সাধারণত একটু বুদ্ধিমত্তার টেস্ট করে, তো সেজন্য তুমি একটু কোয়াইট এনভায়রনমেন্টে থাকবা, তোমার ইন্টারনেট কানেক্টিভিটি যেন বেটার থাকে। হ্যাঁ, তারপরে তুমি আগে থেকে একটু প্র্যাকটিস করে নিলা। বন্ধু বান্ধবকে দিয়ে দেওয়াইও না, এতে কোনো লাভ হবে না, এটা ক্ষতি হবে বরঞ্চ, কারণ তুমিও যা তোমার বন্ধু আসলে তা। আর এখানে যে কগনিটিভ লেভেলের টেস্টগুলো করে এটা খুবই কোর টু ইওর ব্রেন, কাজে এটা অন্য মানুষকে দিয়ে কোনো লাভ হবে না। রাদার তুমি একটু প্র্যাকটিস করো, তাহলেই বেটার হবে। কুল থাকবা, ইন্টারনেট ভালো থাকে, একটু কোয়াইট এনভায়রনমেন্টে বেশি দিবা। আই হোপ তোমরা অনেক স্মার্ট ছেলে মেয়ে আছো, তোমরা ভালো করবা। Okay, thank you so much. We are running out of time, so I guess we won't be able to take any more questions. Thank you so much, sir, for being with us and having this wonderful session with all our registered participants. I hope you all have been really helped with this session, and best of luck for the quiz and the competition that the case will be provided to you by 12 a.m. So let's hope for the best. Try to implement whatever you have learned through the session into your cases. And also, if you want, you can check out the webinar with Banglalink. It's posted on our official Facebook page. জাস্ট বিদায় নেওয়ার আগে আমি কয়েকটা জিনিস দিয়ে দিলাম, যেহেতু অনেক আজকে তাড়াহুড়ো করে কথা হলো। আমি 1 মিনিট সময় পেতে পারি কি নাহলে? 1 মিনিট। Can you please repeat? হ্যাঁ, আমি বলছি 1 মিনিট সময় পেতে পারি? Yeah, definitely, please. সো আমি মেসেজ ইয়েতে মানে চ্যাট বক্সে আমার নাম, ফোন নাম্বার, কিছু জিজ্ঞেস করতে হলে যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিয়ে দিয়েছি, আর পার্সোনালি যোগাযোগ যদি করতে চাও প্রশ্ন ছাড়া অন্য যে কোনো বিষয়ে সেটাও দিয়ে দিছি। জাভেদ পারভেজ দিয়ে সার্চ দিলে আমাকে ফেসবুকেও পাওয়া যাবে, এই নামে আমার লিঙ্কডইনেও আমি আছি। আর আমি ফেসবুক ভিত্তিক একটা অর্গানাইজেশন নিয়ে কাজ করছি, আপাতত এটুকু বলে দিই, এটার নাম হচ্ছে রিস্টার্ট ইয়োরসেলফ, RESTART, রিস্টার্ট ইয়োরসেলফ। ইন্টারনেটে সার্চ দিলে উইথ জাভেদ পারভেজ লেখা আছে মনে হয় দুটার মধ্যে। সো একটা পেজ আছে, একটা গ্রুপ আছে, সো ইউ ক্যান কানেক্ট দেয়ার। আর আজকে তো আমাদের পরিচয় হলো, সো আই হোপ আমাদের যোগাযোগ থাকবে। আমি সময়ের কারণে অনেক দ্রুত কথা বলছি, সো হয়তো তোমাদের কাছে অনেক কিছু একটু খটমট লাগতে পারে, সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এন্ড পরে যদি আবার অনেক কথা বলার সুযোগ থাকে, আই উইল লাভ টু কাম ব্যাক, এবং তোমাদের সাথে অনেক আড্ডা দেওয়ার ইচ্ছা থাকলো। এন্ড আই এম রিয়েলি হ্যাপি এত রাত পর্যন্ত তোমরা এতজন লোক এখানে আসো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you so much, sir. So to all the dear participants, whatever queries you have, I hope those all will be solved once you get the case, because we have provided proper instructions along with the case. And even after that, if you have any sort of queries, please feel free to knock our Facebook page of Duke HRLC or even Advent HR.
So I guess that's all for today. Thank you so much everyone for being with us for such a long time. Best of luck for the competition and see you all again if you proceed to the second round. So thank you and good night. Thank you. Bye. Assalamu alaikum.